আমার মোহাম্মদ মৃদুল হোসেন। আমার বাড়ি ময়মনসিংহ বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার ছোট দুইটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা ময়মনসিংহ বিভাগ থেকে অনেক দূরের, সবুজ শ্যামলে করা কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি আমার বাবা আরেকটা কাজ করে। সেই কাজ সম্বন্ধে আমি কোনো কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলি, আমার বাবা যে টাকা উপার্জন করে তার 50% হচ্ছে হালাল এবং 50% হচ্ছে হারাম। ছোটবেলা থেকে এই জিনিসগুলো দেখতে দেখতে আমি বড় হই। আমি যে স্কুলে প্রাইমারি স্কুলে যখন পড়তাম, আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা সবাই গর্ব করে বলতো যদি মৃদুলকে যদি ভালো করে গাইডলাইন করা যায় তাহলে মৃদুল আমাদের পুরো গ্রামের মুখ উজ্জ্বল করবে। আমি যখন ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিয়ে আমি ক্লাস 5-এ বৃত্তি পাই, এবং আমাকে আসলে ওভাবে গাইডলাইন করার মতো কেউই ছিল না। আমার মাঝে মাঝে আমার জীবনের গল্পটা যখন আমি নিজে মনে করি, আমার মনে হয় যেন ভাই আমার জন্মটাই যেন এক আজন্ম পাপ। আমি আমাদের এই সমাজের 8-10টা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করিনি। আমার জীবনটা কত অস্বাভাবিক ছিল আপনি শুনেন। দেখা যায় যে আমার মা কখনোই আমার ভাই বোনদের সাথে আমার খাবার খাইতে দিত না। আমারে আলাদা খাবার খাইতে দিত আর আমার ভাই বোনদেরকে আলাদা দিত। আমারে ধরেন বাজার থেকে কোনো একটা ভালো মাছ কিনে আনছে আমার আব্বা, দেখা যাচ্ছে যে মাছের একেবারে লেজের অংশটা, যেটার মধ্যে একেবারে মাছের মাংস নাই বললেই চলে, এরকম একটা মাছের টুকরো আমাকে দিত। আর আমার ভাই বোনদেরকে সবসময় ভালো ভালো খাবার দেওয়া হতো। তা আমি ছোটবেলা থেকে এই জিনিসগুলো দেখতাম, কিন্তু কোনো কিছু মনে করতাম না এই ভেবে আমি হচ্ছে সবার বড় আর আমার ভাই বোনগুলো হচ্ছে আমার ছোট। তাই আমার বাবা মা তো আমার ভাই বোনগুলোকে একটু ভালো খাওয়াবে, ছোটদের প্রতি তো সবার একটু টান থাকেই। এই জন্য আর আমি কিছু বলতাম না। এটা যে শুধুমাত্র খাবার দাবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল ঠিক তাও নয়। দেখা যায় যখন ঈদ আসতো, আমার বাবা মা আমার ভাই বোনদের জন্য শপিং করতো, তাদেরকে নিয়ে মার্কেটে যাইতো, কেনাকাটা করতো। কিন্তু আমার জন্য কোনোদিনও কোনো ঈদে আমার বাবা মা কেনাকাটা করতো না, কোনো শপিং করতো না। আমার তখন খুব কষ্ট হতো। ঈদের দিনে সবাই নতুন কাপড় পরে, আমাকে প্রত্যেকটা ঈদ পুরনো কাপড় দিয়েই কাটাতে হতো। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি একটা সময় যখন ক্লাস 8-এ পড়ি, তখন দেখা যায় আমার পরিবার থেকে আমার পড়াশোনা বন্ধ করে দেয়। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখনও কিন্তু ভাই আমার রুল নাম্বার হচ্ছে 2। আমি দ্বিতীয় আমাদের ক্লাসে। যদিও ক্লাস 7-এ আমি হচ্ছে 1 ছিলাম, ক্লাস আপনার 8-এ ওঠার পর আমার রুল নাম্বার 2 হয়ে যায়। তো রুল নাম্বার 2 হলেও আমি ক্লাসে সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিলাম। তো ওই অবস্থার ভিতরে আমার বাবা মা হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে তারা আর আমার পড়াশোনা করাবে না। আমার যে ছোট 2টা ভাই একটা বোন আছে, ওরা কিন্তু পড়াশোনার প্রতি অতটা মেধাবী না, অতটা ভালো না। আমার বাবার যে আসলে আমাকে পড়াশোনা করানোর মতো সামর্থ্য নাই, বিষয়টা ঠিক সেরকম না। কিন্তু আমার বাবার বেশ ভালোই সামর্থ্য আছে, বাবা চাইলে আমাকে পড়াশোনা করাতে পারে। কিন্তু আমার মা আমার বাবাকে বারবার চাপ দিতেছে আমাকে পড়াশোনা না করানোর জন্য। কেন এরকমটা করতেছে আমি ঠিক সেটা জানি না। তো ক্লাস 8-এ পড়ি, আমি তো বয়সও এতটা বড় হয়ে যাই নাই, এবং ওই মুহূর্তে তো আসলে আমি ঠিক কী করব বুঝে উঠতে পারতেছিলাম না। তো ক্লাস 8-এর সময় পড়াশোনা টোটালি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আব্বার সাথে মাঠে ঘাটে জমিতে কাজ করি। এভাবে প্রায় 16 দিন কেটে গেছে। 16 দিন পরে একদিন রাস্তার পাশে একটা জমিতে কাজ করতেছিলাম আমি আর আমার হচ্ছে আমাদের এলাকারই আরও 2 জন লোক। আমার আব্বা বদলা রাখছে আমাদের জমি। তাই কাজ করতে করতে ওই দিন আমাদের একজন শিক্ষক আছে, মোর্শেদ স্যার আর কি। স্যারে যাওয়ার সময় আমাকে দেখছে। দেখার সময় স্যারে মোটরসাইকেল দিয়ে যাচ্ছে, দেখে আমাকে মোটরসাইকেল দাঁড় করেছে, করে বলে কে এটা? মৃদুল। আমি স্যারের দিকে দাঁড়ায় সালাম দিলাম, বলে এদিকে আয়। তখন আমি গেছি পরে স্যার আমারে বলে তুই স্কুলে যাস না কেন? আমি বললাম স্যার আপনি তো হয়তো জানেন না, আমার পড়াশোনা তো বন্ধ করে দিছে। স্যার বলে কে বন্ধ করছে? আজ আমার আব্বা আম্মা বন্ধ করে দিছে, তারা আসলে আমার পড়াশোনার খরচ চালাতে পারে না, আমার পারিবারিক অবস্থা তো স্যার খুব খারাপ। স্যার তখন একটা মুচকি হাসি দিয়ে বলল, মৃদুল কি বলো, তোমার পারিবারিক অবস্থা খারাপ? তোমার আব্বা মোটরসাইকেল নিয়ে চলাফেরা করে, তোমাদের অবস্থা এতটাই ভালো, তারপরেও তুমি কেন বলতেছো যে তোমাদের পারিবারিক অবস্থা খারাপ? আমি বললাম স্যার আব্বা আসলে আমাকে টাকা পয়সা দিতেছে না পড়াশোনা করার জন্য, আব্বা আমাকে টাকা পয়সা দিবে না। পরে স্যার আমারে বলতেছে যে এটা আমি আগেও শুনেছি, আচ্ছা ঠিক আছে তুমি আজকে স্কুল ছুটি হলে পরে আসরের নামাজ পড়ে আমার সাথে একটু স্কুলে এসে দেখা করো, তোমার সাথে আমার একটু কথা আছে।
তো এই মোর্শেদ স্যার কিন্তু ভাই আমাকে খুব ভালোবাসতো, মানে স্কুলে যত শিক্ষক শিক্ষিকা ছিল তাদের মাঝে মোর্শেদ স্যারে আমাকে একটু অন্যভাবে দেখতো আর কি, অনেক নিজের সন্তানের মতো আদর করতো। স্যারের দুইটা ছেলে আছে, তারা প্রাইমারি স্কুলে পড়ে। তো মানে প্রাইমারি স্কুলে পড়ে স্যার খুবই মানে একজন ভালো মনের মানুষ। এবং স্যারের যে দুইটা ছেলে মেয়ে আছে ওরা জমজ হয়েছে, তারা হচ্ছে ক্লাস 3-তে পড়ে প্রাইমারি স্কুলে। তো তখন হলো কি, মানে ওই দিন আসরের নামাজের পরে আমি তখন স্যারের সাথে দেখা করার জন্য গেছি। লুঙ্গি আর একটা আপনার গেঞ্জি পরা ছিলাম, খুবই একদম নর্মালি গেলাম। যাওয়ার পরে স্যার আসরের নামাজ পড়ে অফিসে আসছে, তখন কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে। তো মোর্শেদ স্যার কিন্তু মানে আমাদের স্কুলে সেকেন্ড টিচার ছিল আর কি, মানে হেড স্যারের পরের স্থানটা মোর্শেদ স্যারের ছিল। তো স্যার আমার নিয়ে একেবারে উপরে, মানে আমাদের এখানে স্কুলটার মধ্যে দোতলা ছিল, দোতলার ওখানে গিয়ে বসছে। বসে আমারে বলে, কি হয়েছে মিতুল বলতো? আমি বললাম যে স্যার আসলে আমার আব্বা আম্মা আমার পড়াশোনার খরচ দিতে পারে না, এই জন্য আমাকে আর স্কুলে পড়ায় না। তো স্যার আমার বলে, তোর পড়াশোনার কিসের খরচ লাগে? তুই তো ক্লাস 5-এ বৃত্তি পাইছিস, ওটা থেকে টাকা পাইতেছিস এবং 8 পর্যন্ত পাইতেছিস, তা কি সমস্যা, কেন দিবে না? আমি বললাম স্যার জানি না, ঠিক আব্বা আম্মা সিদ্ধান্ত নিয়েছে আমাকে পড়াশোনা করাবে না। তখন স্যার আমারে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, কালকে সকালে তোর আব্বার একটু স্কুলে আসতে বলবি, আমি কথা বলবো। তাই আমি স্যারের সঙ্গে কথাবার্তা বলে চলে গেছি বাড়িতে। আব্বার যখন আমি রাতে এই কথা বলছি যে আব্বা, মোর্শেদ স্যার বলছে কালকে একটু সকালবেলা স্যারের সাথে দেখা করার জন্য, এই তো আমার আম্মা শুনে খেপে গেছে, রেগে গেছে। এই তুই কেন মোর্শেদ স্যারের কাছে গেলি? এই তোর না বললাম তোর পড়াশোনা বন্ধ, এই তুই কেন এরকম করতেছিস? মানে আমার মা একটা এলাহি কাণ্ড শুরু করছে। যাই হোক, এরপরে আব্বু তখন ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে সকালবেলা কিন্তু আমার আব্বা আর যায় নাই, মোর্শেদ স্যারের সঙ্গে দেখা করতে যায় নাই। তো না যাওয়ার পরে মোর্শেদ স্যারই তখন সকালবেলা আমাদের বাড়িতে আসছে, সকাল বলতে ঠিক 11টার দিকে এরকম সময়। আসার পরে আমার আব্বারে ডাক দিছে, আব্বা তখন ঘরে নাই। আমার আম্মা বের হয়ে স্যারের সঙ্গে দুর্ব্যবহার শুরু করছে। ওই বেটা, আমরা না বলছি যে আমরা মিতুলকে পড়াশোনা করাবো না, তোর এত ঠেকা লাগলে তুই নিয়ে পড়া, এমন করে বলতেছে। স্যার তখন একটা হাসিতে আমার আম্মারে বললো, আপনি কি সত্যি বলতেছেন আমি মিতুলকে পড়ানোর জন্য? আমি কি মিতুলকে পড়ালে আপনি খুশি হবেন? আমার মা বলে, হ হ, তোর এত যদি ঠেকা পড়ে তুই পড়া, আমরা পড়াতে পারবো না। এই কথা বলছি পরে স্যার আমারে বলে যে মিতুল একটা কাজ করো, তুমি তোমার বই টই নিয়ে জামা কাপড় যা আছে তা নিয়ে বেরিয়ে আসো। সঙ্গে সঙ্গে মা যেন হাতে তালি দিল, বলে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে, যা 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 আমার বাড়ি থেকে বেরো, অন্তত আমার খাবারটা বেঁচে যাবে। আমি জামা কাপড় বই টইগুলো নিয়ে একরকম রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছি। স্যার আমারে কইলো মোটরসাইকেলে বস। আমি মোটরসাইকেলে বসলাম। আমি বললাম স্যার আমারে কই নিয়ে যাবেন? স্যার বলে আমার বাড়িতে। আমি বললাম স্যার আপনি কি সত্যি সত্যি আমার মায়ের কথা মতো আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন? বলে হ্যাঁ, আমার বাড়িতে তোরা এমনি এমনি নিব না, তোর একটা কাজ আছে। এই বলে স্যারের বাড়িতে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে তুই আমার বাড়িতে থাকবি, এখানে পড়াশোনা করবি, আর তোর কাজ হচ্ছে তুই প্রতিদিন রাতের বেলা আমার এই দুইটা বাচ্চারে পড়াইবি। আমি তখন বললাম স্যার আমার তো আমি ক্লাস 8-এ পড়ি, আপনি জানেন আমার পড়াশোনার অনেক খরচ, অনেক টাকা, এখন এত টাকা দিয়ে আপনি দুটা বাচ্চারে পড়াইলে আপনার পোষাইব? স্যার আমারে বলে যদি আমার 3টা বাচ্চা থাকতো তাহলে কি আমি পড়াইতাম না? আমার কোনো সমস্যা নাই, তুই পড়াশোনা কর। এই কথা বলার পরেই তখন স্যার আমার বাড়িতে রাখছে, রেখে পরে আমাকে পড়াশোনা করাইতেছে স্যারের বাড়িতে। আমি স্যারের সঙ্গে যাইতাম মোটরসাইকেল করে, স্যারের সঙ্গে আসতাম। বাপরে বাপ, এগুলো দেখে তো আমার আম্মার তখন চোখ কপালে উঠে গেছে। আমার আম্মা তখন দেখতেছে যে মোর্শেদ স্যার আমাকে পড়াশোনা করাইতেছে, আমি ভালো আছি এবং আমি স্কুলে পড়তেছি। এভাবে আমি ক্লাস 8-এর বছরেই আমার আম্মা তখন করছে কি, আমাদের গ্রাম থেকে আমার আব্বাকে সহ আরও অনেকগুলো লোক নিয়ে মোর্শেদ স্যারের বাড়িতে আসছে। হ্যাঁ ছেলে জন্ম দিলাম আমি, পারলাম আমি, আপনি কেন ছেলের বাবা হয়ে যাবেন? আপনি কেন ছেলেরে আপনার বাসায় রাখবেন? আপনি কেন আমার ছেলেরে ধরে রাখবেন? মানে স্যার তো খুবই আপনার সম্মানিত মানুষ ছিল। আমার এই গালাগালি দেখা মানে স্যারের লজ্জা রুম থেকে বেরিয়ে গেছে। আমি মায়ের কাছে আসছি পরে আমার আব্বা আমারে বলে যা যা তাড়াতাড়ি জামা কাপড় সব কিছু নিয়ে এই ঘর থেকে তাড়াতাড়ি চলে আয়, এখানে তুই থাকতে পারবি না। তো আমি তখন আমার আম্মার মুখ বাঁচানোর জন্য, স্যারের ইজ্জত বাঁচানোর জন্য ঘর থেকে আমি তখন বই টই ব্যাগ ট্যাগ সব কিছু রেখে বেরিয়ে আমারে বলি জামা চলো, আমি পড়াশোনা করবো না, তুমি চলো। তাই আমি তখন বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে ভাই কী আর করবো, স্যারও চেষ্টা করছে পড়াশোনা করানোর জন্য, কিন্তু সেটাও পারলো না। আমার মা এত পরিমাণের খারাপ ব্যবহার করতো। তো এরপর আমি বাড়িতেই পড়ে থাকতাম, বাড়িতে মাঠে ঘাটে কাজ করতাম, জমি জমাতে কাজ করতাম। কিন্তু এখানে আপনাকে একটা কথা বলে রাখি, অনেক প্রাচীন মানুষরা মানে অনেক বয়স্ক মানুষ আমার বলতো যে মিতুল তুই বাড়ি থেকে চলে যা, তুই বাড়িতে থাকিস না, তুই এই পরিবারের কেউ না। অনেকে আমাকে এই কথাটা বলতো যে এটা তোর মা না, এটা তোর বাবা না। বাট আমি এই কথাগুলোতে কোনো রকমের কোনো কিছু আমলে নিতাম না, যে মানুষ বললে বলো তাতে কি, এটাই আমার বাবা, এটাই আমার মা, আমি এদেরকে আমার বাবা মা মনে করতাম। তো যাই হোক ভাই, এরপর আমি এই কথাগুলোতে কোনো গুরুত্ব দিলাম না। কথাগুলো না শুনে আমি আমার মতো করে আমার আব্বা আম্মার সঙ্গে থাকতেছি, সময় কাটাইতেছি, স্কুলে মানে কাজ কাম করতেছি, জমিতে কাজ করি, আইলের কাজ করি, এখানে সেখানে কাজ করতেছি।
তা এইভাবে তখন দিন আর রাতগুলো কাটতে কাটতে মোটামুটি প্রায় 4-5 বছরের মতো কেটে গেছে। আমি তখন প্রায় একেবারে টাগরা জোয়ান। আমার বয়স তখন প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি। ওই বয়সে আসার পরেই তখন আমি একটা চাকরি পাই, আমাদের ময়মনসিংহ উপজেলা শহরে একটা চাকরি পাই। তো চাকরিটা একটা ভালো ছিল, মানে আমি তো হিসাব নিকাশ ভালো বুঝতাম। তো একটা আপনার কোম্পানি ছিল, ওই কোম্পানির হিসাব টিসাব রাখার জন্য আমরা তখন এই চাকরিটা দিল, মানে এসআর প্লাস হচ্ছে কোম্পানির হিসাব রাখবো। মানে আপনাকে বুঝিয়ে বলি, এটা ছিল প্রাণের কোম্পানি। আমি ডেলিভারির কাজ করব এবং রাতের বেলা এসে ডিস্ট্রিবিউটার করব, যে কয়টা মাল আছে কি আছে না আছে এগুলো হিসাব টিসাব করবো। তাই আমার এই চাকরিটা আমার আরেকজনে আমাদের এলাকারই একটা লোক ঠিক করে দেয়। তো এই চাকরিটা হওয়ার পর আমি তখন ওই চাকরিতে চলে গেছি। ওই চাকরি দিয়ে তখন চাকরি করতেছি, ভালোই চলতেছে, মাসে মাসে টাকা পাইতেছি, বাড়িতে টাকা পাঠাইতেছে, আমার আব্বা আম্মা আমার ভাই বোন যারা আছে তারা ভালো করে খাইতেছে, চলতেছে, ফিরতেছে। মোটামুটি আমার আর কোনো টেনশন নেই, যে একটা টেনশন ডিপ্রেশনের মধ্যে ছিলাম, একটা সমস্যার মধ্যে ছিলাম, মোটামুটি এই সমস্যাটা থেকে আমি তখন ওয়ার্কআউট করে একটা ভালো অবস্থানে চলে আসছি। আমি ওই কোম্পানিতে প্রায় 5 বছরের মতো কাজ করি এবং এই কোম্পানিতে 5 বছরের মতো কাজ করার সুবিধাতে আমি অনেক টাকা বেতন পাইতাম। এই সম্পূর্ণ টাকায় বাড়িতে পাঠাইতাম, কিন্তু তারপরেও আমি মাঝে মাঝে 1-2 দিনের জন্য যখন বাড়িতে আসতাম, আমার ঘরে রান্না থাকতো না, মানে খাবার থাকতো না, এমন একটা দূর অবস্থা ছিল রে ভাই। তারপরও আব্বুর সঙ্গে আম্মুর সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করি নাই, কখনো তাদেরকে কিছু বলি নাই যে আমি তো মাস শেষে এত টাকা করে দিচ্ছি, আমার টাকাগুলো তাহলে কোথায় যায়। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আম্মা একদিন আমার সঙ্গে, ওই সময় তো আমার খুব ভালো হয়ে যায়, যখন আমি উপজেলাতে চাকরি করি, বেতন পাই, বাড়িতে টাকা পাঠাই, তখন কিন্তু আম্মা বেশ ভালো। একদিন আম্মা আমারে বলতেছে যে বাড়িতে, আমারে বলে যে মৃদুল, তোর জন্য একটা সুখবর আছে। আমি তখন বললাম যে মা, কি সুখবর আমারে বলেন। তাই মা আমারে বলে যে তুই যে উপজেলাতে চাকরি করিস, মাস শেষে 8,000 টাকা বেতন পাস, এই 8,000 টাকা কি তোর ভবিষ্যৎ? এই টাকা দিয়ে কি তোর জীবন কাটবে? তোর কি কোনো ভবিষ্যৎ হবে না? তোর কোনো বাচ্চা কাচ্চা হবে না? তোর কোনো ফিউচার হবে না? আমি তখন বললাম যে তা আমার কি ফিউচারের কথা তুমি চিন্তা করতেছো, মানে তুমি কি বলতেছো আমাকে বলো। মা বলে, আমি তোর জন্য একটা সুন্দর মেয়ে দেখছি আমার বাপের বাড়িতে। আমি কিন্তু ভাই কখনোই আমার নানু বাড়িতে যাইনি, আমি ছোটোবেলায় গিয়েছিলাম কিনা জানি না, বাট বড় হবার পরে কখনোই যাইনি। আমার ছোটো ভাইয়েরা, আমার ছোটো বোন কিন্তু গেছে। আমি তখন মায়ের বললাম যে আমার জন্য মেয়ে দেখছো, আমি 8,000 টাকা বেতন পাই, 8,000 টাকা বেতন দিয়ে নিজেও চলতে পারি না, তোমাদেরকেও টাকা দিতে পারি না, টাকার অভাবে স্কুলে পড়াশোনা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, তা এখন তুমি আমার বিয়ে করাইবা, এটা কেমন কথা? আমি চলবো কি? আমি খামো কি? বউ খাওয়ানো কেমনে? মা আমার তখন বলে যে রিজিকের মালিক রাব্বুল আলামিন। মানে মায়ের এই কথাগুলো আমার এখনো কানে বাজে। একটা মানুষ যে এমনভাবে পাল্টে যেতে পারে, আমার কল্পনাকেও হার মানিয়েছে। মা আমারে বলে রিজিকের মালিক রাব্বুল আলামিন, আল্লাহই খাওয়াইবো, তবে মেয়ের বাবার সঙ্গে কথা হয়েছে, মেয়ের বাবা তোর একটা গতি করে দিবে। আমি তখন বললাম যে মা, এটা তুমি কি বলতেছো, আমার একটা গতি করে দিবে? মা তখন আমারে বলে, আমি মেয়ের বাবার সঙ্গে কথা বলেছিলাম, মেয়ের বাবা বলতেছে যে মেয়ের বাবা তোরে পাসপোর্ট করে তোরে বিদেশ পাঠিয়ে দিব, তোরে বিদেশ পাঠাবে এবং তুই যদি মেয়েটার বিয়ে করিস। আমি তখন একটা হাসি দিয়ে বললাম যে মা, মেয়ের হাত পা আছে তো? আমার মা বলে, কেন হাত পা থাকবে না কেন? আমি বললাম যে না, মেয়ের হাত পা যদি ঠিক থাকে তাহলে মেয়ের বাবা কেন আমার কাছে তার মেয়ের বিয়ে দিয়ে এবং তিনি আমার বিদেশ পাঠাবে, তার কারণটা কি? আমার মা তখন বলতেছে যে মেয়ের বাবাও বিদেশে থাকে এবং মেয়ের বাবা বিদেশে ব্যবসা বাণিজ্য করে, তাদের ব্যবসা বাণিজ্য আছে, তাদের একটা শিক্ষিত ছেলে দরকার, তাই তাদের একটা শিক্ষিত ছেলে দরকার, এই জন্য তার মেয়েটারা তোর কাছে বিয়ে দিবে এবং এরপরে মেয়ের বাবা তোর বিদেশে নিয়ে যাবে, যেহেতু তাদের একটা শিক্ষিত ছেলে দরকার। আমি তখন মায়ের বললাম, তার মানে কি তুমি বলতেছো যে আমি যৌতুক নিয়ে বিয়ে করব? এটা কি ঠিক মা, যৌতুক নিয়ে বিয়ে করা? আমার মা তখন বলতেছে, বাবারে, এটা তো যৌতুক না, আমরা তো জোর করে তাদের কাছ থেকে নিচ্ছি না, তারা যদি স্বইচ্ছায় দিয়ে থাকে তাহলে আমরা নিলে সমস্যা কি? এর কিছুই হবে না। তারপর আমি মারে বললাম যে মা, ঠিক আছে, আমি তাহলে একটু চিন্তা ভাবনা করি। মা বলে, চিন্তা ভাবনা কিছু করার নাই, আর চিন্তা ভাবনা করতে গেলে আমরা ঘরটা হারাই ফেলবো, এইরকম ভালো ঘর সহজে পাওয়া যাবে না। মেয়ের ফ্যামিলি অনেক ভালো এবং মেয়েটাও একেবারে ধর্মীয়, নামাজ কালাম পরে একটা ভালো মেয়ে, এইটা আসলে হাতছাড়া করলে তুই বিপদে পড়ে যাবি, না রে বাবা, এটা হাতছাড়া করিস না, তুই রাজি হয়ে যা। মা মোটামুটি আমাকে এখানে বিয়ে করার জন্য একরকম উঠে পড়ে লাগছে। তারপরও যেহেতু মা এরকম করতেছে, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি মেয়ে দেখবো। মায়ের আমি বললাম যে ঠিক আছে, আমি মেয়ে দেখবো। এরপরে দিন তারিখ মা ঠিক করছে, ঠিক করার পরে আমি আরও একদিন ছুটি নিয়ে বাড়িতে আসছি। আসার পরে মা আর আমি তখন মেয়ে দেখার জন্য গেলাম, সাথে আমার বাবাও গেছিল, আমাদের আরেকজন কাকা আছে বাড়ির, উনিও গেল। যাওয়ার পরে মেয়ে দেখলাম, হ্যাঁ মেয়েও দেখতে শুনতে যে একেবারে খারাপ তা নয়, মোটামুটি কোনো রকমে আছে, একেবারে যে ভালো তাও না, আবার একেবারে যে খারাপ তাও না, মিডিয়াম টাইপের।
পরে আমি চিন্তা করলাম যে যদি নামাজ কালাম পড়া হয়, ভালো হয়, আর মেয়ের বাবা যদি টাকা দেয়, তাহলে আমি একটা ভালো অবস্থানে চলে যেতে পারবো। আসলেই তো সত্য যে আমি চাকরি বাকরি করে কয় টাকা বা পাবো, আর এই টাকা দিয়ে কতদিন বা চলতে পারবো। যদি সত্যি মেয়ের বাবা আমার একটা গতি করে দেয়, তাহলে তো এটা আমার জন্য খারাপ হবে না, ভালোই হবে। এই চিন্তা ভাবনা করেই তখন আমি বললাম যে ঠিক আছে মা, তাহলে তোমরা সামনের দিকে অগ্রসর হও। তখন দিন তারিখ ঠিকঠাক করা হলো, মোটামুটি সব কিছু ঠিক হয়েছে। ঠিক হওয়ার পরে মেয়ের বাবা কিন্তু তখনও বিদেশে, মেয়ের বাবা বিদেশে থাকে। পরে পারিবারিকভাবে এই মেয়েটার নাম ছিল স্বপ্না। স্বপ্নার সঙ্গে আমার বিবাহ সম্পন্ন হলো এবং তাই আমি বাসর করে আনছি। আনার পরে সে আমার সঙ্গে বেশ ভালো করে, মিষ্টি করে, সুন্দর করে কথা বলতেছে। সর্বদিক থেকে খুব ঠিকঠাক আছে। এই অবস্থার মধ্যেই তখন দিন আর রাতগুলো কাটতেছে, এভাবে সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে আমি তখন স্বপ্নাকে নিয়ে শহরে চলে গেছি। আমি যে উপজেলাতে থাকি, যেখানে আমি চাকরি করি, আমি সেখানে আমার বউকে নিয়ে গেছি। কারণ গ্রামে রাখলে দেখা যায় কেমন না কেমন, এই জন্য আমি শহরে নিয়ে গেছি এবং মাও বলছিল যে তুই নিয়ে যা। তো ওই আমি আমাদের উপজেলা শহরে নিয়ে চলে গেলাম এবং সেখানে যাওয়ার পরে ও কাজ ও বাসায় থাকে, আমি ডিউটিতে যাই, কাজ করি, বেতন পাই, আবার ঘরের জন্য বাজার সাজার করি। সব কিছু আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই চলতেছিল, কোনো প্রবলেম নাই। এইভাবেই দিন আর রাতগুলো কাটতে 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 একটা পর্যায়ে দেখা গেলো কি, আমার আম্মা তখন, স্বপ্নার আব্বা আমার সঙ্গে কথাবার্তা বলে এগুলো বলার পরে মা একদিন আমারে বলে তুই পাসপোর্ট কর। স্বপ্ন আমারে বলে তুমি পাসপোর্ট করো তোমার ভিসার জন্য। আমার আব্বা তো আমি যে বিয়ে করছি এদিকে কিন্তু 3-4 মাস কেটে গেছে, আমি কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয়নি। 3-4 মাস পরে স্বপ্ন আমারে বলতেছে আব্বা তো তোমাকে বিদেশে নেওয়ার কথা ছিল, কিন্তু আব্বা মনে হয় ভিসা ম্যানেজ করতে পারতেছে না, বা কোনো না কোনো একটা ঝামেলা আছে, তো আব্বা মেবি অন্য একটা ব্যবস্থা করবে তোমার জন্য। আমার মা তখন আমারে বলে যে মিলন তুই পাসপোর্ট কর। পরে আমি পাসপোর্ট করছি, পাসপোর্ট করে পাসপোর্ট জমা দিছি মায়ের কাছে। আমার মা কোথায় জানি ভিসার জন্য জমা দিছে, মা আর বাবা দুজনেই মিলে জমা দিছে। তা কোন জায়গায় দিছে ওটা কিন্তু আমি জানি না। তো পাসপোর্ট করে তাদেরকে দিয়ে দিয়ে আমি আবার এখানে চাকরি করতেছি, দিন যাইতেছে, রাত যাইতেছে, বেতন পাইতেছি, খাইতেছি, চলতেছি, ফিরতেছি। এইভাবে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। আপনার প্রায় 3 থেকে 3.5 মাসের মতো হয়ে গেছে। এর মাঝে কোনো বাচ্চা কাচ্চাও হইতেছে না। বাচ্চা কেন হয় না ভাই সেটা আমি জানি না। আমি বাচ্চার জন্য ট্রাই করতেছি, আপনার স্বপ্নও ট্রাই করে, আমিও ট্রাই করি। আমাদের একটা বেবি খুবই দরকার, কারণ বেবি না হলে সংসারে শান্তি আসে না বা আনন্দ থাকে না। বাচ্চার জন্য ট্রাই করি কিন্তু বাচ্চা হয় না। এবার হলো কি, আমার আব্বা মা কোথায় জানি জমা দিছে, ভিসা হচ্ছে, হয় না হয় না হয় না, অনেক দিন হয়ে গেছে, প্রায় 7 মাসের মতো অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমার ভিসা হয় না। 7 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে মারে বারবার বলেছে মা কি ব্যাপার, কতদিন লাগবে, তোমরা কোন জায়গায় দিছো আমারে বলো, আমি সেই লোকটার সঙ্গে কথা বলি এবং কোন জায়গায় ভিসার জন্য জমা দিছো আমার এটা বলো। তারা কোন জায়গায় জমা দিছে সেই কথাও কিন্তু আমারে বলে না। এভাবে 7-8 মাস কেটে যাওয়ার পরে একটা পর্যায়ে স্বপ্না আমারে বলতেছে যে দেখো, স্বপ্না কিন্তু ভাই ভালোই ছিল আমার সঙ্গে, সংসার জীবনে আসলে খারাপ ছিল না। একটা সময় আমারে বলতেছে যে আদৌ কি তোমার বাবা মা তোমার ভিসার জন্য টাকা জমা দিছে, নাকি আমার বাবা মা যে টাকা দিছে সেই টাকা তারা খেয়ে ফেলছে, তুমি একটু ভালো করে খোঁজ খবর নাও তো। আমার আমার বউ তখন আমারে বলতেছে। তা আমারে বলতেছে দেখে আমি তখন একদিন আমার সঙ্গে একটু মোটামুটি উঁচু গলায় বললাম যে তোমরা আসলে আমার ভিসার জন্য কোথায় টাকা জমা দিছো, কার কাছে দিছো আমার একটু বলো। আমার কাছে কেন জানি মনে হয়েছে তোমরা আমার ভিসার জন্য টাকাই জমা দেও নাই। এইগুলো বলার পরে তখন রাগারাগি মা খুব রাগারাগি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। এরকম করতে করতে একটা পর্যায়ে স্বপ্ন আমারে বলতেছে যে তোমার বাবা মা কখনোই তোমার কাছে সত্যি কথা বলবে না, তুমি একটা কাজ করো, তুমি আমার বাড়িতে নিয়ে যাও। আমার বাড়িতে নিয়ে যাও, আমি বাড়িতে থাকলে আমি আস্তে আস্তে করে বের করতে পারবো যে আসলেই তারা তোমার ভিসার জন্য টাকা জমা দিছে কিনা। আবার স্বপ্ন মোটামুটি খুব ট্যালেন্ট ছিল, ও খুবই চালাক ছিল, অনেক কিছু ম্যানেজ করে ফেলতে পারতো অল্পতে। তা আমি তখন বললাম যে তাহলে কি তুমি এটাই বলতেছো? বলে হ্যাঁ, তুমি আমার বাড়িতে পাঠাও, আমি বাড়িতে থাকি এবং আমি বাড়িতে থেকে আমি বের করবো যে তোমার বাবা মা আদৌ টাকা জমা দিচ্ছে কিনা, নাকি আমাদের এই টাকাগুলো খেয়ে ফেলছে। তো ওরা আমি বললাম যে ঠিক আছে তাই তুমি বাড়িতে চলে আসো। তখন আমি কিনলাম ওর উপজেলা শহর থেকে বাড়িতে নিয়ে আসছি। ও তখন ভাই বাড়িতে আছে, আমি তখন চাকরি বাকরি করতেছি। এইভাবে ও বাড়িতে থাকার 1 সপ্তাহ পরে একদিন সকালবেলা আমার ফোন দিয়ে বলতেছে, প্রথমে খুব গালাগালি করতেছে আর বলতেছে তুমি এখন বাড়িতে আসবা, এই মুহূর্তে বাড়িতে আসবা, তাড়াতাড়ি বাড়িতে আসো। আমি বললাম যে স্বপ্না কি হয়েছে, এত রাগারাগি কেন করতেছে, আমারে বলো না কি হয়েছে। বলে আমি কিচ্ছু বলতেছি না, তুমি এই মুহূর্তে আগে বাড়িতে আসো, বাকি কথা বাড়ি আসলেই হবে। যতই জিজ্ঞেস করতেছে ও বলে না, ও শুধু বলে তুমি বাড়িতে আসো, তুমি বাড়িতে আসো, তুমি বাড়িতে আসো। তারপর তাড়াতাড়ি করে আমি ডিউটির মধ্যেই ছিলাম, ওখান থেকে ছুটি নিয়ে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে দেখতেছি ভাই বাড়িতে প্রচুর ঝামেলা। ওর স্বপ্নার এক মামা আছে, উনি আবার হচ্ছে পুলিশের না যে কিসে জানে কাজ করে, সরকারি চাকরি করে।
ওর এই মামা, এরপরে ওর হচ্ছে মা, আবার আমাদের এখানে পুরো বাড়ির মানুষ একসাথে হয়ে গেছে। আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, এত চিল্লাচিল্লি না করে আমার কাছে খুলে বলো ঘটনা কি, আমি আগে শুনি, রাগারাগি করুন, আমি শুনি কি হয়েছে। ও স্বপ্ন আমার গালাগালি করতেছে, মানে খুব খারাপ ব্যবহার করতেছে, যে আমি তোমার অনেক আগে বলছি তুমি কিছু একটা করো, তুমি কিছু একটা করো, তুমি কিছু করো নাই, তুমি এতদিন চুপ করেছিলা, আজকে হয়েছে না, আজকে মজা হয়েছে না, আজকে বুঝছো না। আমি বললাম আরে বাবা হয়েছে এটা কি, আগে এইটা শুনি, আমার আগে এইটা বলো কি হয়েছে। পরে আমি শুনতেছি কি ভাই, স্বপ্ন আমারে বলতেছে আমার বাপ মা নাকি, স্বপ্নার বাবা যেই টাকা দিছিল আমার বিদেশ পাঠানোর জন্য আমার বাপ মায়ের কাছে, আমার বাপ মা সেই টাকা দিয়ে আমার ছোট ভাইয়ের বিদেশ পাঠিয়ে দিছে। তারা আমার পাসপোর্ট করাইছি ঠিক, কিন্তু আমার পাসপোর্ট তারা কোথাও জমা দেয় নাই। আমার পাসপোর্ট ঘরে রাখা আমার ছোট ভাইয়ের পাসপোর্ট বানায়, আমার ছোট ভাইয়ের পাসপোর্ট ঠিক করে আমার ছোট ভাইয়ের আমার বাপাই সৌদি আরবে পাঠিয়ে দিছে। আমার শ্বশুরের টাকা দিয়ে আমার ছোট ভাইয়ের পাঠিয়ে দিছে, কিন্তু আমার বিদেশে পাঠায় নাই। এইবারে এই ঝামেলার ভিতরে তখন মানে স্বপ্ন আমার বাপারে মারতে যাইতেছে, ঘর ভেঙে ফেলবে, মানে খুব মানে খারাপ একটা অবস্থা। আমি তখন স্বপ্নারে বললাম যে স্বপ্ন তুমি ঠান্ডা হও, শান্ত হও, এতটা রাগারাগি করো না, আমি দেখতেছি কি করা যায়। স্বপ্ন আমার কোনো কথাই শোনে না। স্বপ্ন আমার বারবার বলা আজকে তোমার জন্য এই অবস্থা হয়েছে, আজকে তোমার জন্য এই অবস্থা হয়েছে, তুমি তাদেরকে প্রশ্রয় দিছো, তোমার আমি বারবার বলছি যে তুমি হিসাব করো, তুমি যাও, তুমি খোঁজ খবর নাও, তুমি নাও নাই। আমি তখন দেখলাম যে স্বপ্না যদি বাড়িতে থাকে তাহলে একটা বড় ধরনের ঝামেলা হয়ে যাবে। আমি তখন স্বপ্নাকে নিয়ে আবারও শহরে চলে গেছি। এবার আমরা যে বাসায় থাকতাম এই বাসায় ওর মামা তখন বারবার আসে, ওর মামা আসে, ওর বাবা ওর কি কয় মা আসে, এরপরে এক একজনের পরে একজন আমাদের বাসা আসতেছে। আইসা আমাদের বারবার বলতেছে যে মিতু তুমি মামলা করো। মানে তাদের কথাই একটা যে যাও তুমি মামলা করো, তুমি মামলা করার ছাড়া এটা সমাধান হবে না, তুমি তোমার বাপায়ের নামে প্রতারণা মামলা করো। এবং তারা এগুলো বলতেছে যে তোমার বিদেশ পাঠানোর জন্য আমরা টাকা দিছি, এই টাকা দিয়ে তোমার ভাইরা পাঠাচ্ছি, তুমি তোমার বাপায়ের নামে মামলা করো। আমি তখন বললাম যে যে বাপাই আমার বড় করছে, খাওয়াইছে, পড়াইছে, আমি কিভাবে তাদের নামে মামলা করব? না, আমি তাদের নামে মামলা করতে পারবো না। এই মামলা করতে পারবো না বলাতেই স্বপ্না তখন খেপে গেল, কেন করতে পারবো না, কি কারণে করতে পারবো না, আমি তোমার টাকা দিছি না, তোমরা টাকা নিছো না, এখন কেন মামলা দিতে পারবো না, তুমি তোমার ভাইয়ের নামে মামলা দাও, তোমার বাপাই নামে মামলা দাও। আমি মামলা দিতে রাজি হই না, ও আমাকে মামলা দেওয়ার জন্য ফোর্স করতেছে। এইরকম করে ঝগড়া ঝাঁটি ঝামেলা হতে হতে প্রায় 2-3 দিন কেটে গেছে। 2-3 দিন পরে স্বপ্ন আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতেছে তুমি মামলা দিবা কিনা, হ্যাঁ বা না। আমি তখন ডিরেক্টলি বললাম যে দেখো স্বপ্না, আমার বাবা মায়ের নামে মামলা দেওয়া আমার পক্ষে সম্ভব না, আমি আমার বাপের নামে মামলা দিতে পারবো না। এই কথাটা বলা মাত্রই স্বপ্না তখন করলো কি, মানে প্রচুর খেপে গেছে, খেপে গিয়ে বলতেছে আমি তোর সাথে সংসারই করবো না, আমি তোর সাথে সংসারই করবো না। এই কথা বলে স্বপ্না তখন চলে গেছে আমাদের বাড়ি থেকে, মানে আমার বাসা থেকে ও ওর বাসায় চলে গেছে। তো ওর বাসায় চলে যাওয়ার পরে আমি ভেবেছি কি ভাই ও তো রাগ করে গেছে, মাথা ব্যথা খুব গরম, হয়তো মাথা ব্যথা ঠান্ডা হলে চলে আসবে। এইভাবে আমি প্রায় 3-4 দিনের মতো ওর কোনো খোঁজ খবর নেই নেই, মানে 3-4 দিন ওর ফোন টোন দেয় নেই, আব্বা আমার সঙ্গেও কথা বলে নেই, স্বপ্নার সঙ্গেও কথা বলে নেই, নিজে চাকরি করতেছি, বেতন পাইতেছি, চলতেছি। 3-4 দিন পরে স্বপ্নের দিন আমার ফোন করছে, ফোন করে বলতেছে যে আজকে 3টা দিন কেটে গেল, তুই একটাবার আমার ফোন দিয়ে খবর নিলি না, খোঁজ নিলি না, আমি আসি নাকি মরে গেছি। তার মানে তুই কি মনে করছিস তুই আমার টাকা খেয়ে বেঁচে যাবি, তোর ফ্যামিলি আমার টাকা খেয়ে বেঁচে যাবে? আমি হয়তো তোর ফ্যামিলির কিছু করতে পারবো না, কিন্তু আমি তোরে ছাড়বো না, আমি তোর নামে মামলা দিব। আমি বললাম, মানে হাসতে হাসতেই বললাম যে ঠিক আছে তুমি যদি আমার নামে মামলা দিতে পারো তাহলে দিয়ে দাও মামলা, 1 বছর যার সঙ্গে সংসার করলা তার নামে মামলা দিবা, তাই ভালো কথা, দাও তুমি মামলা, ঢুকিয়ে দাও আমার মামলাতে। এইরকম করে আমি কথা বলতেছি। তা বলতে বলতে ও তখন বলতেছে আমি কিন্তু সত্যি সত্যি মামলা দিব। আমি বললাম হ্যাঁ তুমি মামলা দিয়ে দাও, তুমি সত্যি সত্যি তো দিবা, তুমি মিথ্যা দিবা কেন, দাও তুমি মামলা দাও। এই কথাবার্তার মাঝেই ও করছে কি ভাই সত্যি সত্যি মামলা করে দিছে, নারী নির্যাতনের মামলাও করে দিছে। কিন্তু আমি তো ভাই এর আগেও নাই পিছেও নাই, আমি তো এর আগেও নাই পিছেও নাই, ও আমার নামে যে ধরনের মামলা সাজাইছে সাজাও নাই মামলা দিছে। মামলা দেওয়ার পরে একদিন থানা থেকে আমার বাসায় পুলিশ আসছে, সন্ধ্যার দিকে আসছে। আসার পরে আমি যে বাসায় থাকতাম ওই বাসায় এসে আমার জিজ্ঞেস করলো যে আপনার নাম কি মিতুল? আমি জি। বলে আপনার নামে একটা মামলা বলতে একটা ডায়েরি খোলা হয়েছে এবং আপনি এটা দ্রুতই ভাঙার ব্যবস্থা করেন, কিভাবে ভাঙবেন, তা না হলে আমরা আপনার নামে ওয়ারেন্ট বেরিয়ে যাবে, আমরা কিন্তু আপনাকে ধরে নিতে বাধ্য হবো। এই কথা বলি পুলিশ এসে আমাকে একটা ওয়ার্নিং দিয়ে গেছে। ওয়ার্নিংটা দেওয়ার পরে আমি তখন স্বপ্নারে জিজ্ঞেস করলাম যে তুমি যে আমার নামে মামলা করলো বা ওয়ারেন্ট আমার নামে বের করতেছো, আমার তো কোনো অপরাধ নাই, তোমার টাকা আমার বাপ মাই খাইছে, আমি তো খাই নাই। ও বলে আমার টাকা তোমার বাপ মাই খাইছে, তুমি সাপোর্ট দিছো।
তাই বললাম ঠিক আছে, আমি যদি সাপোর্ট দিয়েই থাকি তাহলে আমার ওই সাপোর্টিংয়ের মামলা দিবা। তুমি আমার নামে যেসব মামলা দিতেছো, যেসব লেখা তুমি লিখছো ডায়েরিতে, আমি তো আসলে এরকম কোনো কিছু করি নাই। ও আমার বলে মামলা করতে হলে, মামলা সাজাইতে হলে এরকম কথা লেখা লাগে। আমি বললাম স্বপ্না, তুমি আসলে কি চাও? ও আমাকে বলে আমার বাবা মা যে পরিমাণে টাকা তোর বাপ মায়ের দিছে এই টাকা আমারে ফিরিয়ে দিবি, এবং তুই আমার কাবিনের টাকা দিয়ে দিবি, আমি তোর সাথে সংসার করবো না। ওর সাথে আমার কাবিন হচ্ছে 5 লক্ষ টাকা। আমার আমার বাপ মায়ের ওরা দিছে 6 লক্ষ টাকা, টোটাল 11 লাখ টাকা, যেটা আমাকে বিক্রি করলেও হবে না। আমি বলতেছি স্বপ্না, 11 লাখ টাকা তুমি যদি আমারে বাজারে উঠে বিক্রি করো তাও তো হবে না, আমি এই টাকা তোমার কোত্থেকে দিব? ও আমারে বলে হয় আমার 11 লাখ টাকা দিবি, নাহলে তুই জেল খাবি। আমি বলছি তুমি আমাকে জেলে পাঠাইলে পাঠাইতে পারো, আমি তো 11 লাখ টাকা দিতে পারবো না। আমারে তুমি হয় মেরে ফেলো, মেরে আমার কিডনি যা আছে এগুলো বিক্রি করো, বিক্রি করে তুমি টাকা নিয়ে যাও, এছাড়া আমি তোমার টাকা দিতে পারবো না। এদিক দিয়ে আব্বা আমারে ফোন দিলে তারা আমার সঙ্গে কথা বলে না। আমার ছোট ভাই বিদেশ চলে গেছে, ওই আমার সঙ্গে কথা বলে না। আব্বা আমারে ফোন করলে এরা আমার লাইন কেটে দেয়, আমার সঙ্গে কথা বলে না, খারাপ ব্যবহার করে। ভাই আমি তখন একটা মহা ঝামেলায় পড়ে গেছি। বিশ্বাস করেন ভাই, আমার এসবের কোনো চাও নাই। আমি বিদেশ যাব, টাকা ইনকাম করব, একটা মেয়ে বিয়ে করে তার কাছ থেকে যৌতুক নেব, তার বাবাই আমার বিদেশ পাঠাবে, এই ধরনের কোনো রকমের বিন্দু পরিমাণের প্ল্যানিং আমার মাথায় ছিল না। আমি একটা সাধারণ সহজ সরল টাইপের ছেলে ছিলাম। 2 টাকা ইনকাম করতাম, খাইলে খাইতাম, না খাইলে পেটে হাত দিয়ে ঘুমিয়ে যেতাম। আমার ভাই এসব নিয়ে কোনো রকমের চিন্তা ভাবনা ছিল না। কিন্তু আজকে আমি যা দেখতেছি তা সত্যি আমার কল্পনাকেও হার মানাচ্ছে। এভাবে প্রায় মাসখানেকের মতো কেটে গেছে। মাসখানেক কেটে যাওয়ার পর আমি টাকা দিতে পারিনি, ওর কাবিনে টাকা দিতে পারিনি। ওই মোটামুটি ভালো করে মামলা করছে এবং সেই মামলায় ওয়ারেন্ট বের করে ফেলছে। ওয়ারেন্ট হয়ে গেছে। আমার ওয়ারেন্ট হয়ে যাওয়ার পরে আমি যে কারখানায় কাজ করি ওই কারখানায় সরাসরি পুলিশ এসে আমাকে ধরে নিয়ে চলে গেছে। আমি তখন পুলিশের হেফাজতে চলে গেছি, পুলিশ আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাকে প্রথমে আমাদের যে থানা আছে, মানে লোকাল যে থানা আছে, সেই লোকাল থানায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার টাকা পয়সার বিষয়ে কথা বলতেছে। আমি বলছি যে দেখেন আমি টাকা কোত্থেকে দিব, আমি তো আসলে আমার টাকা দেওয়ার মতো সমর্থ নাই, আমি ও টাকা দিতে পারবো না। সেই থেকে তারা আরও অনেকগুলো মামলা দায়ের করে দিয়েছে একসঙ্গে, স্বপ্না এবং স্বপ্নার ফ্যামিলি আরও অনেকগুলো মামলা এটার সঙ্গে অ্যাড করে দিয়েছে। এবং সেই মামলাগুলো দিয়ে তখন আমাকে কি করছে, থানা থেকে তারা আপনার মানে চালান করে দিছে। চালান করে দেওয়ার পরে তখন আমার রায় হয়ে গেছে। আমারে অনেকগুলো মামলা, অস্ত্র মামলা, মাদক মামলা, নারী নির্যাতন মামলা থেকে শুরু করে আমার মনে হয় কোনো মামলা বাদ রাখে নাই। মোটামুটি সব মামলা দিছে। আমি জীবনে কোনোদিন ভাই একটা সিগারেটও পর্যন্ত খাই নাই। মানে আমার এটা অভ্যাসই না, একটা সিগারেট টান দেওয়া অভ্যাস না। অথচ আমার নামে ওরা মামলা করছে আমি মাদক খাই, আমি নেশা করি, এবং প্রতি রাতে নেশা করে গিয়ে নাকি আমি স্বপ্নারে মারতাম। তারা হসপিটাল থেকে, সরকারি হসপিটাল থেকে ওই রিপোর্ট বের করছে আমি ওরে মারছি। ও নাকি 14 দিন হসপিটালে ভর্তি ছিল, ওর শরীরে মানে মায়ের আঘাত আছে। সবই ভুয়া ভাই, আমি এগুলো কিচ্ছু করি নাই। অথচ আমার নামে মামলা দিয়ে ওভাবে মামলাটা আমরা সাজায় আমার তখন কোর্টে চালান করে দিল, এবং সেখান থেকে আমার রায় হয়ে গেল। আমার মানে মোটামুটি আমার রায় হয়ে গেছে। রায় হয়ে যাওয়ার পরে আমি চলে গেছি থানা হাজতে। তা আমি প্রায় এই থানা হাজতে আমার প্রায় 2 থেকে 3 বছর মতো কেটে যায়। 3টা বছর কেটে যায়। 3টা বছরে আমার পরিবারের একটা মানুষ, মা বলেন, বাবা বলেন, বা ছোট একটা ভাই বাড়িতে আছে এবং ছোট একটা বোন আছে, কেউ আমাকে একটা নজর দেখার জন্য থানাতে আসে নাই। কেউ আমাকে একটা নজর দেখার জন্য আমার থানার গেটে আসে নাই। আমি আমার আমার দুঃখ একটা জায়গায় ভাই রে, আমার 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 ভাই বিদেশ গেছে, আমার ওটাতে দুঃখ নাই। কিন্তু আমাকে যখন সবটা মামলা দিয়া লাল দাওয়ালের ভাত খাওয়াইতে আছে, তখন তো আমার বাপ মাই আছে। আমার বাপ্পা তো একটা বারের জন্য আসতে পারতো, ভাইয়েরা আসতে পারতো, বোনে আসতে পারতো, তা আমার ছুটানোর চেষ্টা করে, আচ্ছা নাই ছুটাক, অন্তত একটু এসে কথাও তো বলতে পারতো। তা আমার সঙ্গে একটা মিনিট ভাই কথাও বলে নাই। মানুষ কিভাবে এত খারাপ হয় আল্লাহ ভালো জানে। প্রায় 3 বছর আমি জেলের কুঠুরিতে থাকি। 3 বছর পরেই স্বপ্নার মনে হয় মায়া লাগে নাকি জানি না, স্বপ্নার এক মামা আছে যে মামা সরকারি চাকরি করতো। সেই মামা কেমনে কেমনে মামলা উঠায় আপিল করে বহু কষ্ট করে আমাকে তখন বের করে আনে। প্রায় তখন 3 থেকে 3.5 বছর হয়ে গেছে। 3.5 বছর বের হয়ে মানে থানা থেকে বেরিয়ে আসার পরে তো আমি তখন বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা আমারে বললাম আজকে প্রায় 3.5 বছর জেলে ছিলাম, একটা বারের জন্য আপনারা আমার খবর নেন নাই, একটা বারের জন্য আমাকে জেলে দেখতে চান নাই, আপনারা কি মানুষ নাকি? ও মা, তারা তো কোনো কিছু বলেই না। তারা আবার মানে আমার এই যে আমার বড় ভাই, যে আমার ছোট যেটা গেছে, এরপরে যে আমার আরেকটা ভাই আছে, ওর জন্য মোটামুটি বিষয় হয়ে গেছে, ও চলে যাবে। এই বলতেছি যে আপনারা আমার আরেক ভাইয়ের বিদেশ পাঠাইতেছেন, অথচ আমি একটা মানুষ
জেলে পৌঁছে বললাম আমারে 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনারা একটা নজর দেখে আসেন নাই। আমি জেল থেকে বেরোয়ার প্রায় 1 মাসের মাথায় আমার ছোট যে আরেকটা ভাই ছিল বাড়িতে, ওই বিদেশ চলে গেছে, ওরও সব বিদেশে পাঠিয়ে দিছে। ভাই আপনারা কি বলবো, আমার তখন মনে হয়েছে যে আসলে আমার জন্মটাই যেন এক অজন্ম পাপ। আমি যে আপনাকে প্রথমে বলেছিলাম, আমাকে ঠিকমতো খাবার দেয় না, মানে আমি খাবার খেতে বসলে আমার মা গালাগালি শুরু করে, এই তোর বউরে মারলি না কেন, তোর বউরে এই করলি না কেন, সেই করলি না কেন, বউয়ের কথায় চলিস। মা বলে আমি নাকি আমার বউয়ের কথায় চলি। তো বউয়ের কথাই যদি চলবো তাহলে কেন 3.5 বছর জেল খাটলাম, এটাই নিজেকে নিজে প্রশ্ন করি। মা আমারে বারবার বলে যদি বউয়ের কথা শুনে তাহলে এমনই হয়, বউয়ের কথা শুনলে পুরুষের জীবন শেষ, তুই বউয়ের কথা শুনছিস এই জন্য তোর জীবনে আজকে এই অবস্থা। তো তারপর অনেক দিন পর্যন্ত বাইরে ছিলাম, দেখলামই তারা গালাগালি করে, খারাপ ব্যবহার করে, গায়ে হাত তোলে, অত্যাচার করে। একটা সময় খুব পেয়ে গেছিলাম এবং চিন্তা করছি যে আর বাড়িতেই থাকবো না। পরে সামান্য কিছু টাকা আমার ছোট বোনের কাছে জমানো আছে, কেবল আমার ছোট যে বোনটা ওই আমারে দিছে, ওর কাছ থেকে কয়টা টাকা নিয়ে পরে আমি ঢাকায় চলে গেছিলাম। আপন ভাই, ঢাকার কাহিনী যদি বলতে যাই 1 ঘন্টায় শেষ করতে পারবো না। ঢাকায় যে কত কষ্ট পাইছি, কতদিন ভাই রাস্তার পাশে না খেয়েছিলাম, এর কোনো বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে হাড় ভাঙা পরিশ্রম করছি ঢাকা শহরে। রাতের বেলায় ভ্যান গাড়ি চালাইছি। আপনি কারণ বাজারে দেখবেন 20 টাকা দিয়ে ঘুমানো যায়, মানে ইট কিনে 20 টাকা দিয়ে আমি ইটের মধ্যে ঘুমাইছি, এমন দিনও আমার গেছে। এবং এরপরে সবশেষ আমি তখন করলাম কি, আপনার একটা গার্মেন্টসে চাকরি নিলাম। একটা গার্মেন্টসে চাকরি নিয়েছি, তা গার্মেন্টসে চাকরি করতেছি, এমন করি অনেক দিন, প্রায় আপনার 5-6 মাসের মতো গার্মেন্টসে চাকরি করি, না প্রায় বছর খানিক হয়ে যাবে গার্মেন্টসে চাকরি করি। কিন্তু বাড়ির সঙ্গে আর কোনো যোগাযোগ রাখি নাই, মোবাইল নাম্বারটা চেঞ্জ করে ফেলি, কারোর সঙ্গে আর কোনো যোগাযোগ নাই। পরিবারে মা আছে, বাবা আছে, যারা আছে, ভাইরা যারা আছে, কারোর সঙ্গে যোগাযোগ করি নাই। এখানে পড়ে আসি এবং ওইখানে যেভাবে আল্লাহ জীবনে দুমুঠো ভাত খাওয়ায় বাঁচায় রাখছে, গার্মেন্টসে চাকরি করি, এইভাবে চলতেছে। এভাবে করতে করতে একদিন সকালবেলা ফজরের কিছুক্ষণ আগে এরকমই হবে, আমি আবার একটা কাজ করতাম কি, ফজরের আগে ঘুম থেকে উঠে যেতাম, ওইটা ফজরের নামাজ পড়তাম এবং ফজরের নামাজ পড়া তারপরে হচ্ছে আমি আপনার ইয়েতে যাইতাম, এই একটু হাঁটাহাঁটি করতাম, হাঁটাহাঁটি করে তারপরে আমি গার্মেন্টসে যাইতাম। এটা আমার একটা অভ্যাস ছিল এবং সন্ধ্যা 7-8টার মধ্যে বা 9টার মধ্যে ঘুমিয়ে যেতাম, এর বেশি আমি জেগে থাকতাম না। সকাল সকাল ঘুমিয়ে যেতাম আর সকাল সকাল উঠতাম। তো ওই দিন হলো কি, আমি ফজরা আগে উঠছি, উঠে একটু হাঁটাহাঁটি করছি, হাঁটা শীতকাল ছিল তখন, আপনার হাঁটাহাঁটি করে তখন ফজরের কিছুক্ষণ পরে, মনে করেন আপনি তখন আলো টালো ফুটতেছে এমন একটা সময়, এদিকে একটা পার্কের মতো একটা জায়গা আছে, আমরা যেখানে থাকতাম সামনে একটা ছোট পার্কের মতো আছে, ওই পার্কের গেটের পাশ দিয়ে হেঁটে আসার সময় হঠাৎ করে দেখলাম ওখানে একটা লোক শুয়ে আছে। তো মানে প্রথমত আমি দেখে মনে করছিলাম যে সম্ভবত এরকম অনেকেই থাকে না যারা ফুটপাতে ঘুমায়, এই টাইপের হতে পারে। কিন্তু ভালো করে তাকিয়ে দেখলাম যে লোকটার গায়ে পোশাক আশাক বেশ ভালো, মানে শৈলী যে পোশাকগুলো আছে এগুলো অনেক দামি পোশাক আশাক, ভালো পোশাক আশাক। পরে চিন্তা করলাম যে এই লোকটা কি এমন অবস্থায় পড়ে আছে। তো আমি তখন তারে উঠানোর জন্য চেষ্টা করছি, যখন তারে দুইটা মানে টান দিলাম, টান দেওয়ার পরে দেখলাম যে তার এইরকম মানে বাম সাইডটা থেকে রক্ত বেরিয়ে আছে, মানে রক্ত বেরোইতেছে। এবং যেটা মনে হলো যে উনি সম্ভবত ওনাকে চাকু দিয়ে আঘাত করা হয়েছে বা কিছু একটা। পরে এখানে তো অন্ধকার আর শীতকাল, তো কুয়াশা, তো দেখা যায় না। পরে ভালো করে দেখলাম যে ওনার রক্ত যেতে যেতে মানে এরকম রক্তের স্রোত বেয়ে যাচ্ছে। তখন আমি দিলাম চিৎকার, চিৎকার দেওয়ার পরে আশেপাশ থেকে ওরকম কোনো মানুষ ছিল না, কোনো রকমে এদিকে কোনো রিক্সাও নাই, এদিকেও রিক্সা নেই, ওদিকেও রিক্সা নাই। কী করবো তখন ভাই বুঝতে পারতেছিলাম না। কোনো রকমের লোকটারে কি আমি দেখলাম যে বেঁচে আছে, মানে নিঃশ্বাস যাইতেছে, একটু মোটা তো নিঃশ্বাস যাচ্ছে, পেট লড়তেছে। কোনো মতে একটা রিক্সা কোনো রকমে ম্যানেজ করে করে রিক্সার মধ্যে উঠে আমি তখন মেডিকেলে নিয়ে যাই। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তখন ডাক্তার কাছে নিয়েছি, পরে ডাক্তার বলতেছে ওনার তো অনেক রক্তক্ষয় হয়ে গেছে, অনেক রক্তক্ষয় হয়েছে, মানে চিন্তায় হাতে পড়ছে আর কি, চিন্তায়কারীরা আঘাত করে চলে গেছে এবং উনি সেখানে জ্ঞান হারিয়ে ফেলছে। পরে বলতেছে ওনাকে তো বাঁচানো খুব কঠিন হয়ে যাবে, ব্লাড লাগবে, মানে রক্ত লাগবে। তো আমার কাছে ভাই ওই সময় কোনো টাকা নেই, মানে আমি মাসের বেতন পাইনি এখনো, মানে ওরকম কোনো টাকা নেই, অল্প কিছু টাকা আছে। পরে আমি হঠাৎ করে ডাক্তারে বলতেছি ওনার রক্তের গ্রুপ কি, আমার রক্তের গ্রুপ আবার মনে আছে। তো দেখলাম যে ওনার রক্তের সাথে আমার রক্তের মিল আছে। আমি তখন বললাম যে আমি রক্ত দিব। পরে বলে আপনি একা রক্ত দিলে হবে না, আমার শরীরে অনেক ব্লাড লাগবে, কারণ অনেক ব্লাড চলে গেছে। তা আমি তখন বললাম যে দেখেন আপনারা আমার কাছ থেকে রক্ত নিয়ে যান, লোকটার অন্তত বাঁচান, লোকটা বেঁচে থাকুক এবং আমি লোকটারে বাঁচাই। পরে আমি নিজে রক্ত দিলাম, রক্ত দেওয়ার পরে ডাক্তার বলতেছে দেখেন আপনি যে এইভাবে রক্ত দিচ্ছেন আপনার তো অবস্থা খারাপ, আপনি তো বাঁচবেন না, আপনার নিজের অবস্থায় খারাপ হয়ে যাবে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি রক্ত দিই।
পরে ব্লাড দিলাম, দেওয়ার পরে দিনের আপনার প্রায় 2:30টার দিকে লোকটা তখন জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরে আসার পরে তখন সে মানে খুব মানে খুবই দুর্বল। আমি আবার এরই মাঝে আমার কিছু পরিচিত লোকজন আছে, ওদেরকে ফোন টোন দিলাম ঢাকাতে, ওনারা আমার কিছু টাকা টুকা ধার দিছে, তাদের টাকা টুকা মিলে আমি তখন লোকটারে মোটামুটি সুস্থ করছি। মানে সুস্থ বলতে তার জ্ঞান ফিরে আসছে। আসার পরে তখন সে আমার একটা মোবাইল নাম্বার বলে, একটা মোবাইল নাম্বার বলছে পরে আমি তখন ওই নাম্বারে কল দিছি। কল দেওয়ার পরে একটা মহিলা আসছে, এবং মহিলা আসছে, মহিলার সঙ্গে আরেকটা পুরুষ আসছে। এরা দুজনে সে চিল্লে কান্নাকাটি শুরু করছে। তখন আমার শরীরের কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে, মানে আমি খুব দুর্বল হয়ে গেছিলাম, আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। পরে আমি বললাম, ওনাদেরকে বললাম যে আপনার এই পরিবার, আপনার এই লোক আমি চাই। মানে আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না, কারণ রক্ত দিছি ভাই। এরপরে শারীরিক অবস্থা এমনি আমি দুর্বল ছিলাম, আমি কিন্তু দেখতে শুনতে অতটা মোটা কাটা ছিলাম না, খুবই দুর্বল ছিলাম। পরে আমি ওনাদের হাতে উঠিয়ে দিয়া আমি তখন চলে গেছি বাসায় গিয়ে তখন আমি একটা শুইছি, মানে শরীরটা খুব দুর্বল লাগতেছে, শুইছি এবং শুয়ে আল্লাহ ডাকতেছি, আল্লাহ কি হলো। এবং পরে রাত্র 9টার দিকে একটু শুয়েটা রেস্ট করে 9টার দিকে উঠছে, উইঠা ভাবলাম যে লোকটা একটু দেখে আসে। 9টার দিকে লোকটারে দেখার জন্য হসপিটালে আসার পর জানতে পারি তার পরিবার লোকটারে নিয়ে চলে গেছে। তাই আমি বললাম যে কোথায় বা কোন মেডিকেলে নিয়ে গেছে, কোনো ঠিকানা বলেন। আমরা কোনো ঠিকানা জানি না, তবে লোকটার কন্ডিশন খুব বেশি একটা ভালো ছিল না, যার জন্য আমাদের এখান থেকে নিয়ে গেছে। পরে আমি তো আর কোথায় নিয়ে গেছি সেটা তো আমি জানি না। তো এই লোকে আমার যে নাম্বারটা দিছিল, একটা নাম্বার দিছিল, যে বললো আপনি এই তার পরিবারের নাম্বার আর কি। এই পরিবারের নাম্বারটাতে কল দিয়ে দেখলাম ওই নাম্বারটা বন্ধ। পরে 1-2বার কল দিয়েছি, দেখি যে নাম্বারটা বন্ধ। তো যেহেতু আমি 1-2বার কল দিয়েছি, নাম্বারটা তার লাইন পাই নাই। এরপরে আমি আর এই নাম্বারটা তার ট্রাইও করি নাই, মানে নাম্বারটা ট্রাই করি না। ওই দিনে ট্রাই করছিলাম, ওই রাতে, এরপর আর ট্রাই করি নাই। তা আমি এই ঘটনাটা ভাই পুরোপুরি ভুলে গেছি, মানে আমার এটা আর কোনো মনেই নেই, এই মেমোরিটাই আমার মনে নেই। এইভাবে প্রায় আপনার আরও প্রায় মাস খানিকের মতো কেটে গেছে, মাস খানিকেরও বেশি হবে কেটে গেছে। কেটে যাওয়ার পরেই একদিন আমরা পোলাপাইনি করলাম কি, শুক্রবার ছিল, আমাদের শুক্রবারে গার্মেন্টস বন্ধ থাকে। তাই শুক্রবারে আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম, সবাই ঘুরলাম, ঘুরে বলতেছি যে বাসায় যে যাবো, বাসায় গিয়ে রান্না বান্না করতে করতে অনেক রাত হয়ে যাবে, শনিবারে আবার ডিউটি আছে, আমরা তাহলে হোটেলে খেয়ে ফেলি। তো ওইদিকে একটা ভালো মানের হোটেল পাইছিলাম, মানে ভাতের হোটেল আর কি। সবাই মিলে তখন ভাতের হোটেলে খাইতে গেলাম। তা ভাতের হোটেলে খাবার খাওয়ার পরে আমি ক্যাশের মধ্যে হঠাৎ করে তাকায় দেখলাম, মনে হলো যেন ওই লোকটা, মানে যে লোকটার আমি ওই দিন মানে রক্ত দিছিলাম, বাঁচাইছিলাম, আমার মনে হয় যেন ওই লোকটা। তা আমারও কাছে কিন্তু ওই লোকটার যে ওয়াইফের নাম্বার ছিল, নাম্বারটা কিন্তু আমি আর দেখিও নাই বা কলও দিই না, ওইটা ওখানে শেষ। লোকটারে দেখার পরে ও মানুষের মতো, মানুষের চেহারা হতেও পারে, আমার একটু মনে হলো যে নাকি লোকটা ওই লোকটাই, মানে কেমন যেন একটু এটাই সন্দেহ হচ্ছিল। পরে তার কাছে পর্যন্ত আসলাম, আসার পরে সালাম দিলাম, সালাম দেওয়ার পর উনি সালামের উত্তর দিয়েছে। পরে আমি বললাম যে আঙ্কেল কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করবো। পরে বলে হ্যাঁ বাজান বলো। এর বলছে বলো। লোকটা খুবই ভালো, মানে মুখে দাড়ি আছে, দেখি আমার কাছে সেই লোকে মনে হচ্ছে আর কি। পরে আমি বললাম আঙ্কেল কিছু মনে করবেন না, আপনি কি কিছুদিন আগে, মাসখানেক আগে কি আপনি এরকম অসুস্থ অবস্থায় পড়েছিলেন, আপনি হসপিটালে ছিলেন এমন। যখন বলার পরে তিনি অনেক বড় বড় চোখ করে আমার দিকে তাকায় থাকার পরে একটা ছেলে আছে, তখন কিন্তু অনেক কাস্টমার, ওনার দোকান অনেক কাস্টমার। একটা ছেলে আছে, কি নাম ধরে জানি ডাক দিয়ে বলে ক্যাশটা দেখতো। এই কথা বলে উনি ক্যাশ থেকে বেরিয়ে আমার হাতটা ধরছে, ধরে বলে বাজান তুমি এদিকে আসো তো। নিয়া হোটেলের সামনে একটা খালি জায়গা আছে, ওই জায়গাতে নিয়ে গেছে। জায়গা নিয়ে বলো তুমি কে বলো তো। আমি বললাম যে না কাকা, আপনি কি এরকম অসুস্থ ছিলেন, অমুক হসপিটালে ছিলেন কিনা। পরে বলে আমি অসুস্থ হয়েছি, আমার এই ছিনতাইকারীরা ধরছে, রাতের বেলায় গ্রাম থেকে আসার পথে ছিনতাইকারী ধরে আমার টাকা ঢুকে নিয়ে গেছে। আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, আমি জানতে পারি একটা ছেলে আমাদের ধরাধরি করে হসপিটালে ভর্তি করাইছে, এবং সেই ছেলেটা সুস্থ করছে আমার, এটা আমি জানি, কিন্তু ছেলেটার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয় নাই। এখন আমি বললাম যে জি আঙ্কেল আমি এই ছেলেটা। পরে আমার জড়াই ধরছে, ধরিয়া একরকম কান্না করতে শুরু করছে, বাজান আমি তোমার অনেক করছি, আমি তোমার নাম্বারটা পাই না, আমার বউ নাকি সিম খুলছে, এই সিম খুলছে, সিম খোলাখুলি করাতে তোমার নাম্বারটা নাকি চলে গেছে, আমি তোমার নাম্বারটা আর পাই নাই। বাজান তুমি আমার জীবন বাঁচাইছো, তুমি যদি আমারে হসপিটালে নিয়ে রক্ত না দিতে বাজান আমি বাঁচতাম না, তুমি আমার জীবন বাঁচাইছো। আমি বললাম আঙ্কেল জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিক আল্লাহ, আমি কিছুই না। আপনি হয়তো আমার সামনে পড়েছিলেন, আমিও তো আপনাকে সাহায্য করছি না। বাজান তুমি বলো তোমার বাসা কোথায়। আমি তখন বললাম যে কাকা আমার বাসা হচ্ছে অমুক জায়গায়। পরে বলে তুমি কি করো। আমি বললাম যে গার্মেন্টসে চাকরি করি। এই তুমি গার্মেন্টসে কেন চাকরি করবা, তুমি আমার ছেলে, তুমি গার্মেন্টসে চাকরি করো, তোমার ফোন নাম্বার দাও। পরে আমি ফোন নাম্বার দিছি, দেওয়ার পরে বলে যে তুমি আজকে আমার বাসায় থাকো। কাকা আমি থাকবো না, আমি আজকে চলে যাই, আপনি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। পরে অনেক বলে টলে তার কাছ থেকে আমি চলে আসছি। আসার পরে ওই দিন রাতে উনি আমাকে ফোন দিচ্ছে 9টার দিকে, 9টা কি 10টার দিকে।
আপনার এই ওনার ওখান থেকে খাওয়ার পরে আর কি, মানে আমরা বাসায় যাচ্ছি, ওই বাসায় যাওয়ার পথে ফোন দিয়ে বলতেছে তোমার বাসায় আমি আসবো রাতের 11টা কি 12টার দিকে, তুমি বাসার গেটে থাকো। আমি তখন বললাম যে কেন আসবেন আপনি? বলে আমি আসবো। ঠিক 11:30টার দিকে উনি চলে আসছে আমার বাসার সামনে, এসে আমার ফোন দিচ্ছে। আমি বললাম কাকা আমার তো পরের দিন ডিউটি আছে, আমার একটু ঘুমাইতে হবে। বলে তোমার পরের দিন কোনো ডিউটি নেই, তোমার ঘুমানো লাগবে না। আমি বললাম যে কী বলেন আপনি, আমার তো পরের দিন গার্মেন্টসে ডিউটি আছে, আমার তো ডিউটি করা লাগবে। উনি বলে না বাজান, তোমার ডিউটি করা লাগবে না, আমি তোমার ডিউটি দিব। তোমার যদি ডিউটি করতে হয় আমার হোটেলে ডিউটি করবা। তুমি সকালবেলা জামা কাপড় যা যা আছে সব কিছু নিয়ে আমার সঙ্গে চলে আসবা, আমার হোটেলে চলে আসবা। আমি যে না আমি আপনার হোটেলে যাবো না। তারপরে এরকম কথাবার্তা বলতে উনি বলেছে না তোমার যাওয়াই লাগবে। যাই হোক আমি যাবো না, উনি আমাকে এরকম করে তখন চলে গেছে রাতের বেলায়। সকালবেলা ফোন দিতে শুরু করছে। সকালবেলা আমি আবার ইয়েতে গার্মেন্টসে যাই নাই, শরীরটাও খারাপ ছিল, যাইনি। পরে ফোন দিতে আসে তুমি আসো আসো, আমি যাই না দেখে উনি নিজে গাড়ি নিয়ে আসছে, এসে আমার ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে জোর করে আমাকে হোটেলে নিয়ে গেছে। ওনার হোটেলের দোতলায় একটা সিম্পল রুম আমাকে দিছে, বলে এটা আমার রুম, এটা তোমার রুম, এই রুমে তুমি থাকবা, তোমার খাওয়া দাওয়া সব হোটেল হবে, তুমি এখানে থাকবা। তো পরে আমি বললাম যে আমি কি কাজ করবো, বলে তুমি কি পড়াশোনা করছো? পরে আমি বললাম যে আমি এমনি এমনি পড়াশোনা করছি এবং আমি এইভাবে হচ্ছে একটা হিসাবের কাজ। পরে বলে আমার তো একজন ম্যানেজার দরকার, আমার এই হোটেলে একজন ম্যানেজার দরকার, তুমি সেই ম্যানেজারের দায়িত্ব পালন করবা, ক্যাশ দেখবা, বাজার সাজার করবা, বাজারের হিসাব মিলাইবা, দিনের ক্যাশ মিলাইবা, এই দায়িত্ব তোমার দেওয়া হলো। আমি বললাম যে দেখেন আসলে আমার এইসব মানে ওনাকে মানা করতেছেন উনি, তারপর আমাকে এগুলো করাবে। শেষ পর্যন্ত আমাকে এই হোটেলের পুরো দায়িত্ব, মানে হোটেলের পুরো দায়িত্বটা উনি আমাকে দিয়ে দিল, যে হোটেলের সমস্ত দায়িত্ব তোমার এবং তুমি সব কিছু করবা। এবার হোটেলের দায়িত্ব দিয়ে দিচ্ছে, আমি তখন কি আর করা, ঠিক আছে আমি তখন ওনার হোটেলের দায়িত্ব নিলাম। আমি হোটেলের যাবতীয় যত হিসাব নিকাশ খাওয়া দাওয়া আছে সব কিছুই আমি করতাম। এইভাবে প্রায় ওনার হোটেলে অনেক দিন পর্যন্ত থাকি। উনি আমাকে মাঝে মাঝে বাসায় যাইতে বলে, আমি বাসায় যাই না। আমি চলো বাসায় চলো, তোমার বাসায় নিয়ে আসবো। তেমন না আঙ্কেল আমি বাসায় যাবো না, আমার কেন যেন ওনার বাসায় যেতে ইচ্ছে করে না, যে বাসায় যাবো, বাসায় আমি কেন যাবো, যাই না। তাই একটা কথা বলতাম কি ভাই, উনি আমার মানে এতটাই বিশ্বাস করতো যা বলার মতো না। আমার জন্য অ্যাকাউন্টে মানে আমার ক্যাশে মাঝে মাঝে 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত পড়ে থাকতো। আর উনি তো আমার তেমন কিছুই চিনে না, আমি তো চাইলে যে কোনো সময় টাকাটা নিয়ে চম্পা চলে যেতে পারি। কিন্তু তার মনে বিন্দুমাত্র ভয় নেই যে টাকাগুলো নিয়ে ছেলেটা পালায় যেতে পারে, একটা অচেনা ছেলে চলে যেতে পারে, ভেঙে যেতে পারে, কোনো রকমের ভয় নাই। আমাকে নির্দ্বিধায় উনি খুব বিশ্বাস করতো, মানে অনেক বিশ্বাস করতো। তো আল্লাহ আমাকে ওনার বিশ্বাসের মর্যাদা রেখেছে, আমি ওখানে কাজ করতেছি। এভাবে প্রায় 8-9 মাসের মতো ওনার হোটেলে কাজ করে অনেকবার বলছে বাসায় যেতে, আমি কোনোদিনও বাসায় যাইনি। বাসায় যাবো না, বাসায় যাবোই না, আমার টোটালি কথা হচ্ছে আমি বাসায় যাবো না। তো এইভাবে প্রায় ওনার হোটেলে আমি দীর্ঘ অনেকগুলো মাস কাজ করার পরে একদিন রাতের বেলায় হঠাৎ করে, আমার এই নাম্বারটা কিন্তু কেউই জানে না, আমার পরিচিত ঢাকা শহরের কিছু মানুষ ছাড়া আর কেউই জানে না, এবং আমার আত্মীয় স্বজন তাও জানে না। একদিন হঠাৎ করে এই নাম্বারে একটা আননোন নাম্বার থেকে কল আসছে। কল আসার পরে অপরিচিত নাম্বার থেকে কল আসলে আমি আবার ধরি না, তো বারবার কল দিতেছে, দেখে আমি তখন ধরছি। ধরার পরে একটা মেয়ে আমার বলে আপনি ভালো আছেন মৃদুল সাহেব, এমনি বলে। তখন আমি একটু বিব্রত হয়ে গেলাম যে কী ব্যাপার, এইভাবে নাম ধরে আমি বললাম যে ভালো আছি, আমি তো আপনাকে চিনলাম না ম্যাডাম, আপনি কে? পরে বলো আমাকে আপনার চিনার দরকারও নাই, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। তাই এরকম করে উনি আমার মাঝে মাঝে ফোন দেয়। তা আমি তো মেয়েটারে চিনি না, তার কোনো ঠিকানাও জানি না, কেন ফোন করে সেটাও বুঝি না। মাঝে মাঝে ফোন দেয়, আপনি ভালো আছেন কিনা, আপনি খেয়েছেন কিনা, আপনার শরীর ভালো কিনা, এগুলোর জন্য আমাকে বারবার আমাকে ফোন করতেছে। আমি কথা বলতে চাই না তার সঙ্গে, সে তারপরেও ফোন দেয়। আমি তার কাছ থেকে দূরে যেতে চাই, সে তারপরেও ফোন দেয়। মানে শুধুমাত্র ফোন দিয়ে একটু কথা বলে। আমি ওনাকে জিজ্ঞেস করেছি ম্যাডাম আপনি ঠিকানা বলেন, আমার ঠিকানা বলে না। কিন্তু কি ভাই, সে আমার সব কিছু বলতে পারে, মানে আমি কোন ড্রেস পরছি এটাও সে বলতে পারে, মানে আমি কি করতেছি আমার পুরো আদি অন্ত সে সব বলতে পারে। কিন্তু আমার ভাই সে হচ্ছে আপনার করে না, মানে কোনোভাবেই হচ্ছে আমি তারে যতই জিজ্ঞেস করি যে আপনার ঠিকানা আমারটারে বলেন, ঠিকানা বলে না, এবং নাম বলে নামও বলে না, মানে একবার এক ধরনের নাম বলে, সঠিক নামটা বলে না। এইভাবে অনেকগুলো দিন কাটার পরে আমার তখন খুব রাগ হলো, আমি তখন নাম্বারগুলো ব্লক করে দিলাম। মানে মেয়েদের সাথে, ঢাকা শহরে অপরিচিত মেয়েদের সাথে কথা বলাটাও রিস্ক, কোন দিক দিয়ে কোন বিপদে পড়ে যায়। আমার এই শহরে তো আসলে বলতে গেলে কেউই নেই, আমি এটার সঙ্গে কথা বলতে চাই না, কল দিলে কেটে দিই, মানে খুবভাবে ইগনোর করতেছে। এইভাবে দীর্ঘদিন বিরক্ত করতেছে। এই একটা নাম্বার ব্লক করে একটা নাম্বার থেকে, একটা নাম্বার ব্লক করে একটা নাম্বার থেকে, এইভাবে অনেকদিন কল দেওয়ার পরে একদিন বলতেছে যে আপনি আমার নাম্বারগুলো এভাবে ব্লক করেন কেন? আমি বললাম যে আপনি আমাকে বিরক্ত করেন কেন, আপনি ঠিকানা বলেন না, কিচ্ছু বলেন না, তাইলে আমি আপনার নাম্বার ব্লক করবো না? পরে বলে যে
আপনি আমার ঠিকানা জানলে কি আমার নাম্বার আর ব্লক করবেন? আমি যে না, যদি আপনি ঠিকানা জানি আপনি আমার পরিচিত হন, তাহলে আপনার নাম্বার আমি ব্লক করব কেন? পরে বলে আপনি আমার পরিচিত। আমি যে কেমন পরিচিত? পরে বলে আগে বলেন কাউরে বলবেন না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কাউরে বলবো না, বলেন। পরে বলতেছে যে আপনি আমাদের হোটেলে চাকরি করেন। আমি বললাম মানে আমি আপনাদের হোটেলে চাকরি করি মানে? বলে হ্যাঁ। তখন সে তার বাবার নাম বলল। যখন তার বাবার নাম বললো তখন আমি বুঝে গেলাম যে এটা আমি যে মালিকের হোটেলে চাকরি করছি, যারা আমি রক্ত দিয়ে বাঁচাইছি, এটা তার মেয়ে। আমি তখন বললাম যে তো ম্যাডাম আপনি আমার নাম্বারটা কই পেয়েছেন? বলে আমার আব্বার সারাদিন আপনার প্রশংসা করে ঘরে, আপনার এরকম প্রশংসা শুনতে শুনতে আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমি বলে আপনি কি আমার কোনোদিন দেখছেন? বলে না, ওভাবেই দেখি নাই সরাসরি, তবে দূর থেকে দেখছি। আমি তখন বললাম তো আপনি আমাকে কেন ফোন করেন? বলে আমার আপনার ভালো লাগে। তা আমি বলি দিয়ে যেহেতু মালিকের মেয়ে, আমি তখন একটু মানে বিব্রত হয়ে গেছিলাম, তার সঙ্গে ওভাবে কথা বলি না, একটু তার স্কিপ করে তার কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করি, ওভাবে তার সঙ্গে কথা বলি না। সে আমাকে বারবার ফোন দেয়, খেয়েছেন কিনা, ঘুমাইছেন কিনা, শরীর ভালো কিনা, মানে একটু এক্সট্রা খোঁজ খবর নেওয়া, এরকম একটা ভাবসাব তার মাঝে চলে আসছে। যতই তার কাছ থেকে দূরে যেতে চাই না, দূরে যেতে পারি না। সে প্রচুর পরিমাণে ফোন দিয়ে আমাকে তার দিকে আকৃষ্ট করতেছে। এমন করে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একটা সময় আমার মাথায় তখন আসছে যে হায় রে, আমার মালিক আমাকে এত বিশ্বাস করে, ক্যাশের মধ্যে লক্ষ লক্ষ টাকা রেখে যায়, নিজের ছেলের থেকেও বেশি আমার বিশ্বাস করে, এবং উনি যদি কোনোদিন বিষয়টা জানতে পারে যে তার মেয়ে আমার সঙ্গে কথা বলে বা আমার ফোন দেয়, আমি তার এটা বলি নাই, সে মনে খুব কষ্ট পাবে। তো না, এটা করা যাবে না, আমার মালিককে আমার সত্যিটা বলে দিতে হবে। তো একদিন রাতের বেলায় হিসাব নিকাশ নেওয়ার পর আমি বললাম যে আমি ওনাকে কাকা ডাকতাম, উনি আমাকে যদিও বলতো কাকা ডাকো না, তুমি আমার মানে বাবা ডাকতে বলতো, কিন্তু আমি বাবা ডাকতাম, কাকা ডাকতাম। পরে আমি বললাম যে কাকা একটা কথা বলবো, একটু আপনার পার্সোনাল কথা তো, এখানে বলা যাবে না। পরে বলে না তুমি বলো না, সমস্যা নেই, আমি জানি এখানে বলা যাবে না, আপনি একটু সাইডে আসেন তারপরে বলি। তো সাইডে তখন ডাক দিয়ে আনছে, আনার পর আমি বললাম যে কাকা এই ঘটনা, আপনার মেয়ে আমাকে এমনি এমনি ফোন করে, আমি কি করব? কথাটা শোনা মাত্রই উনি বড় বড় চোখে আমার দিকে তাকায়, বলে কি বলে ফোন দিয়ে? যে ফোন দিয়ে এসে আমার সঙ্গে মনে হয় কথা বলতে চায়, মানে কথা বলার চেষ্টা করে, প্রেম ভালোবাসা বা এরকম কিছু না, এমনি বলে আমার ভালো লাগে, আমার সঙ্গে কথা বলে। উনি কাপ করে আমার হাত ধরে বলতেছে সত্যি তোমার সঙ্গে কথা বলে? আমি বললাম জি। পরে বলে একটু কল দাও তো। আমি বললাম কাকা আপনার সামনে কল দেবে? বলে হ্যাঁ আমার সামনে কল দাও। আমি যে আছি এটা বলবা না। আমি যে ঠিক আছে। পরে কল দিছি, ও মাসে আমার সঙ্গে কথা বলতেছে, মানে রসের আলাপ করতেছে। পরে কাকা বলে ইশারা দিল লাইন কাটতে। পরে আমি লাইন কাটছি, পরে উনি আমার হাত ধরে বলে তুমি আমার মেয়ের বিয়ে করো। হ্যাঁ আমি তো ভাই বাবা কি বলে, আজকে কাকা এটা আপনি কি বলতেছেন? বল হ তুমি আমার মেয়ের বিয়ে করো, তুমি আমার মেয়ের বিয়ে করো। আমি বললাম যে কাকা আপনি এটা কি বলতেছেন? তুমি আমার মেয়ের বিয়ে করো, তুমি আমার মেয়ের বিয়ে করো, আমি আপনার মেয়ের বিয়ে করবো, এটা কেমন কথা বলতেছেন আপনি? বলে যে না বাজান তুমি আমার মেয়ের বিয়ে করো, আমার মেয়ের বিয়ে করো, এরকম। পরে এটা বললে সে আমার বলে যে আমার মেয়ের কখনোই বলবা না যে আমি বিষয়টা জানছি, তুমি আমার মেয়ের সঙ্গে কথা চালিয়ে যাও। পরে আমি চিন্তা করলাম যে মেয়ে মনে হয় দেখতে শুনতে ভালো না, বা হয়তো এরকম কিছু হতে পারে, না মেয়ের বিয়ে দিতে পারতেছে না, এরকম কিছু একটা, এই জন্য মনে হয় আমার কাছে বিয়ে দিতে চাচ্ছে, এরকম কিছু একটা। তা আমার হোটেলে আরেকটা পরিচিত ভাই আছে, উনি আবার মালিকের বাসায় যায় আসে, উনি ওই হোটেলে চাকরি করে। ওনার একদিন জিজ্ঞেস করলাম যে ভাই মালিকের মেয়েটা কিরকম? উনি বলে ভাই আগুন। আমি বললাম আগুন মানে? বলে এই মহল্লাতে মালিকের মেয়ের মতো সুন্দর কোনো মেয়ে নেই, খুবই সুন্দর, রূপবতী। আমি বললাম আরে বলেন কি? বলে হ্যাঁ। তখন আমার মাথায় আসে কি রে, মেয়ে যদি সুন্দর হয়, অবিবাহিত হয় এবং শিক্ষিত হয়, ভালো ফ্যামিলির মেয়ে, আমার মালিকের নিজের হোটেল আছে, নিজের বাড়ি আছে, উনি কোটি কোটি টাকার মালিক, তাই ওনার মেয়ের উনি আমার কাছে কেন বিয়ে দিবে? কিন্তু চাইলে আরো ভালো অনেক উন্নত জায়গায় ভালো জায়গায় বিয়ে দিতে পারে, তা আমার কাছে দিবে কেন? এই কারণটা ভাই তখন আমি বুঝতে পারতেছিলাম না, তাই আমার মাথায় এই জিনিসটা আসতেছে না। না আসার পরে আমি তখনও কিন্তু কারো কোনো কিছু বুঝতে দিই না, নিজের মতো করে হাসতেছি বা ঘটনাকে এটা অবজার্ভ করতেছি। আর মেয়ে ফোন দিতেছে, মেয়ের সঙ্গে কথা বলতেছি, বলতে বলতে মালিককে জিজ্ঞেস করলাম যে মালিক কিছু মনে করবেন না, আপনি তো আমার বাবার বয়সে, আমি আপনার আমার বাবার মতোই দেখি, যদি আমি আপনাকে কাকা ডাকি। কাকা আমি যেটুকু দেখলাম যে বা জানলাম আপনার মেয়ে অনেক সুন্দরী, বা আপনি চাইলে ভালো জায়গায় আপনি মেয়ের বিয়ে দিতে পারেন, তা আপনি আমার কাছে কেন আপনার মেয়ের বিয়ে দেবেন? আমার চাল নাই, চুলো নাই, মাথার উপর আসমান, পায়ের নিচে জমিন, আমি তো এক অন্যরকম মানুষ, আপনি আমার কাছে কেন বিয়ে দিবেন? উনি তখন আমারে বলে তুমি কে সেটা আমার জানার বিষয় নয়, তবে তুমি যে একটা ভালো মানুষ সেটা আমি জানি। তোমার কি আছে না আছে এটা আমার দরকার নেই, তোমার ভিতরে একটা ভালো মনুষ্যত্ব আছে সেটাই আমার দরকার। উনি আমাকে বলে তাহলে আমি তোমারে বলি শোনো, মেইনলি এই এলাকার একটা ছেলে আছে, মানে এই এই জায়গা থেকে ছেলেটার নাম হচ্ছে ইয়াস, এবং এই ইয়াস ছেলেটা মহল্লায় চাঁদা উঠায়, খারাপ কাজ করে, খুব বাজে বাজে কাজ করে। এই ছেলেটার সঙ্গে আমার মেয়ের একটা প্রেম ছিল।
এবং আমার মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। তা আমরা পারিবারিকভাবে এই ছেলের হাত থেকে আমার মেয়েরে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছি, অনেকভাবে ট্রাই করছি, কিন্তু আমরা পারি নাই। আমার মেয়ে আমাদের সঙ্গে মারামারি করে, আমাদের গায়ে হাত তোলে, আমাদের সঙ্গে পাগলামি করে মেয়ে ওই ছেলের কাছে চলে যায়, ছেলের সঙ্গে কথা বলে। তো আমার কাছে মনে হয় ছেলেটার সঙ্গে তার কোনো না কোনো একটা ঝগড়া বা ঝামেলা হয়েছে, এই কারণে মনে হয় আমার মেয়েটা তোমার সঙ্গে কথা বলে। তো আমার একটা ধারণা আর কি, তো মেয়ে যদি তোমার দিকে ফিরে আসে বা তোমার সঙ্গে কথা বলে, তাহলে তুমি আমার মেয়েরে বিয়ে করো, আমি আমার মেয়েরে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়া। আমি তখন বললাম যে আপনার মেয়ে আমার সঙ্গে কথা বলে, কিন্তু সে আমাকে বিয়ে করবে কিনা সেটা তো আমি জানি না। বলে যে না, তুমি তাকে বিয়ের প্রস্তাব দাও, তার সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কথা বলো। তো মালিক যখন আমার এইভাবে বললো, আমি তখন যেহেতু ওনার আমি উপকারী করার জন্য ওনার লাইফে আসছি, তো একটা খারাপ ছেলে হাতে ওনার মেয়েরে বাঁচাইতে বলে তো আমার জন্যও ভালো, ওনার জন্যও ভালো। তো আমিও চিন্তা করে তখন এই মেয়ের সঙ্গে কথা বলতে শুরু করি। এবার আস্তে আস্তে যখন একটু গভীরে যাচ্ছি, তখন আমি বুঝতে পারি আসলেই সত্যি ইয়াস নামের কারোর সঙ্গে রিলেশন ছিল। ওই ছেলেটা বাজে আরেকটা রিলেশন করতেছে অন্য একটা মেয়ের সঙ্গে, এটাই মেয়েটা জানছে, যার কারণে মেয়েটা আমার সঙ্গে কথা বলে একটু টাইম পাস করতেছে। এই টাইম পাসের মাঝে আমি তার সঙ্গে কথা বলতে একটা পর্যায়ে মোটামুটি আমাদের মাঝে তখন একটা সম্পর্ক হয়ে গেছে। পরে আমি বললাম যে আমি তো হোটেলে চাকরি করি, তোমার বাবার হোটেলে, তা তুমি কি আমার বিয়ে করবা? ও বলে করবো। ও তখন পুরোপুরি রাজি, ওর বাবাও রাজি। তো ও রাজি, ওর বাবা রাজি, ফ্যামিলির সবাই রাজি। আমি বিশ্বাস করেন ভাই, ওর সঙ্গে প্রায় 1 বছর মতো ফোনে কথা বলছি, আমি কোনোদিন ওরা দেখি নাই, এবং বিয়ের আগের দিন পর্যন্ত দেখি নাই, মানে বিয়ের দিনও দেখি নাই। সর্বপ্রথম আমাদের বাসর ঘরে ওর সাথে আমার দেখা। বাসর ঘরে যাওয়ার পরে আমাদের যখন বিয়ের পরে বাসর ঘরে গেলাম, বাসর ঘরে গিয়ে যখন আমি ওর মুখের দিকে তাকালাম ভাই, আমার ভিতরটা তখন জানি কেমন একটা মোচড় দিয়ে উঠছে। আমি প্রথম দিকে বিষয়টা বুঝতে পারিনি যে আমার কাছে এরকমটা কেন লাগতেছে, মানে ভিতরটা একটা মোচড় দিয়ে উঠছে। তারপরও আমি নর্মালি তার সঙ্গে যেভাবে সংসারও হয় তখন সংসার করে যাইতেছে, এবং বাসরটাও তার সঙ্গে করলাম। করার পরে আমি আপনাকে জাস্ট খুলে বলি, আমার কেন জানি স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক বা ওরে দেখার পরে ওর প্রতি আমার কেমন জানি সেই ইচ্ছাটা আসে না। মানে স্বামীর যে একটা ইচ্ছা, ওই ইচ্ছাটা ওর প্রতি আমার আসে না, শারীরিক চাহিদাটা আমার ভিতরে আসে না। তো এরকমটা কেন হইতেছে এটা না ভাই আমি বুঝতে পারি না। আমি এটা বুঝতে পারি না, বুঝতে না পেরেও আমি তার সঙ্গে কথা বলে যাচ্ছি বা থাকতেছি, কিন্তু ওর সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, ওর ইচ্ছাতে হয়, আমার ভিতরে এই ধরনের কোনো অনুভূতি আসে না। আমি তখন 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মসজিদে যেতাম, নামাজ পড়তাম, এইভাবে আমি তখন চলতাম। এই করতে করতে অল্প সময়ের ভিতরে ও তখন গর্ভবতী হয়ে যায়। বিয়ে করার পর অল্প সময়ে গর্ভবতী হয়, এবং গর্ভবতী হওয়ার পরে আমার একটা সন্তান হয়, কিন্তু সন্তানটা হয় প্রতিবন্ধী। আমার একটা ছেলে হয় প্রতিবন্ধী হয়, এবং খুবই খাটো হয়। আমিও লম্বা, আমার বউ, ওর নাম ছিল রানীও লম্বা, কিন্তু আমার ছেলেটা হয় একেবারে খাটো, মানে বাটি, এবং প্রতিবন্ধী। কেন এটা হয় বুঝতে পারি না। এই করতে করতে আমার বিয়ের প্রায় আনুমানিক 1 বছর 8 মাস পরে একদিন আমি যে এলাকাতে থাকতাম ওই এলাকার মসজিদে কিসের একটা জানি ধর্মীয় অনুষ্ঠান ছিল, সেখানে একটা হুজুর আসছে। আমি তখন আমার ওই হুজুরের কাছে পার্সোনাল বিষয়টা খুলে বললাম যে হুজুর, এই ঘটনাগুলো কেন ঘটতেছে আমার সঙ্গে, আমি বুঝতেছি না। হুজুর তখন বলে, যেহেতু আপনি একজন ধর্মীয় মানুষ, আপনি ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে দিনের পথে চলেন, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আপনার স্ত্রীর সঙ্গে আপনার কোনো ব্লাডের সম্পর্ক আছে। আমি বললাম, কি বলেন আপনি, আমার স্ত্রীর সঙ্গে আমার ব্লাডের সম্পর্ক আছে? বলে, হ্যাঁ, যদি আপনার স্ত্রীর সঙ্গে আপনার কোনো ব্লাডের সম্পর্ক না থাকবে, তবে আপনার স্ত্রীর প্রতি আপনার শারীরিক ইচ্ছা আসতো, যেহেতু আসে না, আমার কাছে এটাই মনে হয় আপনি হসপিটালে গিয়ে আপনাদের ডিএনএটা টেস্ট করান। তো এইটা বলার পরেই আমি তখন মানে রানীরে কোনো কিছু বুঝতে দিই নাই। রানীরে কোনো কিছু বুঝতে না দিয়া আমি তখন রানীর সঙ্গে আমার ডিএনএটা হসপিটালে টেস্ট করাই, এবং হসপিটালে ডিএনএ টেস্ট করার পর আমি যেটা জানতে পারি যে রানীর বাবা আমার বাবা এক, মানে ও আমার সৎ বোন, মানে ওর বাবা আমার বাবা একজন। ডিএনএতে এটা ম্যাচ করে। যখন এটা ম্যাচ করে তখন আমার মাথার উপর আসমানটা ভেঙে পড়ে। কি ব্যাপার, ওর সঙ্গে তো আমার ডিএনএ ম্যাচ করার কোনো কথা না। আর আমি যে গ্রামে বড় হয়েছি, ও কোনোদিন সেই গ্রামে যাই নাই, সেই গ্রামও চিনেও না। আর আমি যে বাবা মায়ের কাছে বড় হয়েছি, তারা কখনো ওর সম্বন্ধে জানে না। আমার মাথায় তখন মানে কিছুই আসতেছিল না, ঘটনা কি ওর সঙ্গে আমার ডিএনএ ম্যাচ করবে, তার কারণ কি? এবার আমি খুঁজতে শুরু করলাম আমার পরিবারে, মানে এত বছর পরে আমি তখন আবারও ময়মনসিংহে যাই। আব্বা আমার সঙ্গে কথাবার্তা বলি, এবং এটা বের করার জন্য চেষ্টা করি। এরকম অনেক পরিশ্রম করার পরে, অনেক ফাইটিং টাইটিং করার পরে, অনেক দিন পরে আমি জানতে পারি যে মূলত আমি আমার এই বাবা মায়ের সন্তান না, আমি হচ্ছে আমার এক ফুফুর সন্তান, মানে আমার আব্বার ছোট বোন
উনি হচ্ছে ঢাকায় কোনো একটা বাসায় নাকি কাজ করতো, কোনো একটা বাসায় বা কোথায় জানি কাজ করতো, এবং সেখানে তিনি একটা অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার পরে ওনার একটা পুত্র সন্তান হয়, মানে একটা ছেলে হয়, মানে আমি হই। আমি হওয়ার পরে আমার তখন আব্বা আমার ঘরে কোনো সন্তান হয়নি, তারা বিয়ে করছে বহু বছর কিন্তু তাদের কোনো সন্তান নেই। তো আমাকে দেখার পর আমার মা তখন বলতেছে সে আমাকে নিয়ে যাবে, আমার আব্বা তখন বলতেছে যে না, এটা অবৈধ সন্তান। এরপরে আমার মা তখন আমাকে নেওয়ার জন্য পাগলামি করে, এবং আমার মা আমাকে একটা সময় নিয়ে যায়। আমার মা আমাকে ঢাকা শহর থেকে গ্রামে নিয়ে যায়, এবং তখনই আমার যে জন্মদাতা মা ছিল, মানে আমি এখন যাকে ফুপি জানি, উনি তখন আত্মহত্যা করে। মানে যে ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল উনি তাকে বিয়ে করে না, যার জন্য সে আত্মহত্যা করে, এটা আমি আব্বার মুখে জানতে পারি। এবং সে আত্মহত্যা করলে পরে ওই লাশ আমার আব্বা গ্রামে নিয়ে যায় না, ঢাকাতেই তাকে দাফন করা হয়। এই ঘটনা জানার পরে আমি তো ভাই তখন অবাক, হায় হায়, এটা কি ধরনের কথা। আমি তাদের সন্তানই না, আজকে এতগুলো বৎসর আমি যাদেরকে বাবা মা ডেকে আসছি তারা মূলত আমার বাবা মা না, তারা হিসাব করলে আমার মামা মামি। তো সেই জায়গা থেকে পরে আমি, মানে সরি, তারা হিসাব করলে আমার হচ্ছে আমার কি হবে, আমার বাবার মানে আমার মায়ের ভাই। তো হ্যাঁ, এটাই লাইক আমার মামা হবে, এরকমটাই আমি জানতাম। পরে এখান থেকে আমি তখন চলে আসার পরে এবার আমি রানীর বিষয়টা খুঁজতে শুরু করি, এবং আমি প্রথমে রানীর আব্বুর সঙ্গে অনেকবার কথা বলার চেষ্টা করি যে রানী আপনার মেয়ে না, রানী আপনার মেয়ে না। আমি কোনোভাবে তার মুখ থেকে বের করতে পারিনি যে রানী তার মেয়ে না, সে বারবার বলতেছে রানী তারই মেয়ে। মানে আমি একটা সময় আমার শ্বশুরের সঙ্গে খুব টেকনিক্যালি, কারণ শ্বশুর হসপিটালে নিতাম আনতাম, খুব টেকনিক্যালি আমার শ্বশুরের সঙ্গে আমি রানী ডিএনএ ম্যাচ করাই, এবং সেখানেও আমি দেখতে পাই যে আমার শ্বশুরের সঙ্গে রানী ডিএনএ ম্যাচ করে না, মানে আমার শ্বশুরের সন্তান আমার ওয়াইফ না। এর ঘটনাগুলোর মধ্যে চলতে হঠাৎ করে একটা সময় আমার শ্বশুর স্ট্রোক করে, মানে হার্ট অ্যাটাক করে, এবং হার্ট অ্যাটাক করে 3 দিন পর্যন্ত হসপিটালে থেকে আমার শ্বশুর এন্তেকাল করে, আমার শ্বশুর মারা যায়। শ্বশুর মারা যাওয়ার পরে এরপরে আবার মধ্যে একবার আমার বউ গর্ভবতী হয়, কিন্তু সন্তানটা নষ্ট হয়ে যায়। তো এখন যে অবস্থা, আমার প্রতিবন্ধী যে বাচ্চাটা, এটা বেশ বড় হয়েছে, এখন মোটামুটি অনেক বড় হয়েছে। এরপরে আজকে এতগুলো বছর আমি কোনো বাচ্চা কাচ্চা নিই নেই। আমার ওয়াইফকে আমি বলছি আমি বেবি নিবো, পরে নিবো, আমি কোনো বেবি নিতেছি না। না, আমার একটা বিশ্বাস এরপরে বাচ্চা নিলেও সেটা আপনার হয়তো প্রতিবন্ধী হতে পারে, এই ভয়ে আমি কোনো বাচ্চা নিচ্ছি না। আর এখনও আমি দেখি যে আমি যদি স্বপ্নাকে ছেড়ে দিই, রানীকে যদি আমি আজকে ছেড়ে দিই, কালকে রানী ইয়াসের কাছে চলে যাবে। আজকে এতগুলো বছর আমি রানীকে বিয়ে করছি, এরপরেও ওই ইয়াস নামের খারাপ ছেলেটা রানীর পিছনে এখনো ঘুরতেছে, এখনো সে রানীর পিছনে পাগলের মতো ঘুরতেছে। আমি রানীরা আজকে ছেড়ে দিলে ইয়াস কালকে রানীর ঘরে উঠে নেবে। তো আপন ভাই, আমি আসলে আমার ওয়াইফকে এই পর্যন্ত বলি নাই সে যে আমার সৎ বোন, কারণ এটা বললে এরপর মুভমেন্টটা কি হবে সেটা আমি ঠিক বুঝতে পারতেছি না। এবং আজকে যে আমি আপনার কাছে গল্পটা বললাম, এবং এই গল্প যদি আপনি রেকর্ড করেন, এরপরে কি হবে আমার লাইফে আমি সেটাও জানি না।